অথবা অন্যান্য জায়গায় চেষ্টা করে, অথবা গাছে উঠে দেখেছি আমি যে গাছে উঠেও নেটওয়ার্ক পাওয়ার জন্য চেষ্টা করছে, যাতে তারা অনলাইনে ক্লাস করতে পারে। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা আসলে টেলিকম অপারেটরদের কাছ থেকে আমরা জানতে চাবো যে আপনারা এই যে এই ক্রাইসিসে কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং যেগুলো হচ্ছে অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে, এবং যে সমস্ত ইনিশিয়েটিভ আপনাদের ফিউচার ইমপ্লিমেন্ট হবে। এটা শুধুমাত্র এডুকেশনের জন্য না, আমরা প্রথমে জানতে চাই যে বিভিন্ন সেক্টরে আসলে প্রবলেম, এডুকেশন হচ্ছে একটা মেইন সেক্টর, কিন্তু অন্যান্য সেক্টরেও আপনাদের যে কন্ট্রিবিউশন এখনকার সময়ে, সেটা যদি জানাতেন আমাদের, তাহলে আমরা একটা ওভারভিউ পেতাম যে আপনাদের অনেকে আসলে বাংলাদেশের সাধারণ জনগণ আসলে জানে না যে টেলিকম অপারেটররা তাদেরকে কি মানে সুযোগ দিয়েছে এখন। এখন আমি ওকে, মাহতাব আহমেদ সাহেবকে কাছে জানতে চাবো যে আপনার ইনিশিয়েটিভ গুলো কি কি নিয়েছেন আপনারা, শুধু টোটাল টেলিকমের পক্ষ থেকে, যে কি ইনিশিয়েটিভ নিয়েছেন এবং কি ইনিশিয়েটিভ নেবেন। থ্যাংক ইউ। ওকে। ধন্যবাদ সবাইকে, প্রথমত আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং আমার মতামত জানার জন্য। আহ, আমি যেটা করব, প্রথমে কয়েক মিনিট আমি ওভারঅল ইন্ডাস্ট্রি পজিশনটা যদি এক্সপ্লেন করি, তারপর আমার মনে হয় স্পেসিফিক এই প্যান্ডেমিকে কথা আসলে আমার মনে হয় প্রত্যেকের জন্য এটা সুবিধা হবে। আমাদের আসলে কন্ট্রিবিউশন এই ইন্ডাস্ট্রি, টেলিকম ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি ইজ ম্যাসিভ। আমাদের আর্থ সামাজিক অবস্থায় যে উন্নতিটা করা হয়েছে সেটা কন্ট্রিবিউশনও ম্যাসিভ। আমি কয়েকটা যদি ইন্ডিকেটর বলি, আমাদের রেভিনিউ কালেকশন যেটা করা হয় গভর্নমেন্ট এক্সচেকার যেটা আমরা বলে থাকি, তার অলমোস্ট 10% আসে এই অপারেটরদের কাছ থেকে। সেকেন্ড যদি আমরা বলি, সেটা হচ্ছে জিডিপি তে কন্ট্রিবিউশন, এটা প্রায় 8%-এর মতো। এবং আমাদের যে ওভারঅল প্রোডাক্টিভিটিতে এবং ডিজিটাল লাইফস্টাইলে যে ইমপ্রুভমেন্টটা আসছে, আপনি এমএফএস বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বলেন, ডিজিটাল ব্যাংকিং বলেন, এভরিথিং ইজ ইভলভ অ্যারাউন্ড দিস মোবাইল কানেক্টিভিটি। সো আপনি উইদাউট গেটিং ইনটু টু মাচ অফ ডিটেলস, আমরা যদি দেখতে পারি সেটা হচ্ছে একটা ম্যাসিভ লেভেলের একটা চেঞ্জ, ইকোনমিক সোশিও ইকোনমিক চেঞ্জ আমরা কিন্তু দেশের জন্য নিয়ে এসেছি, ডিসপাইট লট অফ নেগেটিভিটিস অ্যারাউন্ড আওয়ার ইন্ডাস্ট্রি। In terms of affordability, there are a lot of challenges, যেটা আমাদের কনজিউমার বলে থাকে যে affordability is a challenge, এবং সার্ভিস কোয়ালিটি ইজ a challenge at times। যদিও তাদের কাছে কম্পারিজন গুলো নাই, কারণ আমাদের বাংলাদেশের তুলনায়, আমরা নেইবারিং অনেক কান্ট্রিদের তুলনায় আমাদের কোয়ালিটি অফ নেটওয়ার্ক ইজ ওয়ে বেটার ডিসপাইট মেনি চ্যালেঞ্জেস। আরেকটা জিনিস যেটা বলবো অ্যাজ এ পার্ট অফ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে আপনারা যখন 100 টাকা বিল দেন, তার মধ্যে প্রায় 53 থেকে 57 টাকা চলে যাচ্ছে গভর্নমেন্টের পকেটে ইন ডিফারেন্ট ফর্মস, এবং আপনাদের নিজস্ব পকেট থেকে যাচ্ছে 25 থেকে 33 টাকার মতো। তো আপনি বুঝতেই পারছেন এটা একটা ইন্ডাস্ট্রি হুইচ ইজ সাপোজ টু বি এন এনাবলার টু দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, কিন্তু এখানে হাইলি একটা ট্যাক্সড অনলি, নট অনলি ফর আওয়ার কনজিউমার, যেটা আমি বললাম আপনাদের পকেট থেকে নিচ্ছে 25 থেকে 33 ভাগ, আর আমাদের থেকে তো নিচ্ছে ইন ডিফারেন্ট ফর্মস অফ ট্যাক্সেশন প্লাস স্পেকট্রাম প্রাইসেস এন্ড সো অন। So industry wise, we are not a very healthy industry, unfortunately, despite such a massive contribution to the economy. So এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপরে লেটস কাম ব্যাক টু দ্যাট মেইন টপিক, যেটা আমরা প্যান্ডেমিকের কথা বলছি। প্যান্ডেমিক কিন্তু আমাদের ম্যাসিভ লেভেলে চেঞ্জ এসছে। আমরা যে লাইনে চিন্তা ভাবনা করছিলাম অ্যাজ এ অপারেটর, অপারেটর কিন্তু ইজ অনলি মিটিং দ্য রিকোয়ারমেন্ট অফ আওয়ার কনজিউমার। আমাদের কনজিউমার যেখানে ডিমান্ড শো করে, সেখানে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে থাকি। সো আপনারা যদি আমি একটা জিনিস বলি, যে এই যে কতগুলো বড় ধরনের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে প্যান্ডেমিকের সময়, আই এম নট লিমিটেড টু এডুকেশনাল কভার বিট মোর অ্যাট এ লেটার স্টেজ, বাট আমি যদি ওভারঅল ব্রড কিছু ট্রেন্ড গুলো আমি হাইলাইট করি, একটা বড় ধরনের চেঞ্জ হয়েছে মোবিলিটি। পিপুল আর স্টেইং অ্যাট হোম মোর দেন বিফোর। কারণ আমরা দেখেছি মার্কেটে, বাস স্ট্যান্ডে, এয়ারপোর্ট, বিভিন্ন জায়গায় মোবিলিটি কিন্তু লকডাউন পিরিয়ডে কমে এসেছিল অ্যাজ লো অ্যাজ, এবং লকডাউনের পরেও এটা নর্মাল পজিশন এখনো যায়নি, এখন এটা 25 থেকে 30%-এর মধ্যে যাচ্ছে। সো মোবিলিটি কমে গেছে, পিপল প্রেফার টু স্টে মোর অ্যাট হোম। যখন বাসায় থাকছে সেখানে স্ট্রিমিং এর ব্যবহার বেড়ে গেছে, ওয়ার্ক ফ্রম হোম বেড়ে গেছে। আর একটা যদি আমি এক্সাম্পল দিই, আমি একটা পর একটা বলছি যে এগুলা চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি বলবো হচ্ছে বলে ভুল হবে। এই যে একটা যদি আমি ধরি, যেটা আমি এক্সাম্পল বিভিন্ন ফোরামে দিয়েছি,
ওয়ার্ক ফ্রম হোম, এটা শুনতে মনে হচ্ছে একটা চেঞ্জ, হ্যাঁ আমি এখন অফিসে না গিয়ে আমি ঘরে বসে কাজ করছি। আসলে কিন্তু এটার ইম্প্যাক্ট এটা না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা অফিসে 1000 স্কোয়ার ফিটের জায়গা আছে তারা ডেফিনেটলি নতুন ভাবে চিন্তা করবেন আদৌ আমার 1000 স্কোয়ার ফিটের অফিস দরকার আছে কিনা। প্রবাবলি দ্য রিকোয়ারমেন্ট মে কাম ডাউন টু 300 স্কোয়ার ফিট। সো এই ধরনের কিন্তু চেঞ্জ আসছে। তার মানে কি ওয়ার্ক ফ্রম হোম অ্যাজ এ কনসেপ্ট বিং এস্টাবলিশড, এটা হওয়ার সাথে সাথে রিয়েল এস্টেট সেক্টর একটা বড় ধরনের একটা ধস নামবে, পার্টিকুলার কমার্শিয়াল রিয়েল এস্টেট সেক্টর। আপনার যেহেতু আমি বাসা বসে বেশি কাজ করব, আমার ট্রান্সপোর্টেশনের উপর প্রেশার কমবে, ট্রাফিক কমে যাবে। ট্রাফিক কমলে আমার নয়েজ পলিউশন কমবে, এয়ার পলিউশন কমবে। এবং যদি আমার কমার্শিয়াল রিয়েল এস্টেটের ভ্যালু কমে তাহলে ব্যাংকে কিন্তু হোম লোন কমে যাবে। সো আই ক্যান গো অন এন্ড অন। আর এয়ার পলিউশন আর নয়েজ পলিউশন কমলে আমার মেডিকেল লেভেলে আমার খরচ কমে যাবে। সো একটা ছোট্ট চেঞ্জ হ্যাভিং এ ম্যাসিভ ইম্প্যাক্ট ইন মাল্টিপল ইন্ডাস্ট্রি। সো প্যান্ডেমিকের যে এই ধরনের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, কারণ আমি বলতে গেলে আমি ঘন্টা কথা বলতে পারবো। একটা এক্সাম্পল দিচ্ছি সো দ্যাট অডিয়েন্স ক্যান আন্ডারস্ট্যান্ড যে one small change in one area impacting hundreds of industries in other areas. So never feel if you notice a change due to this pandemic, please keep that mind. This change is not limited to that domain. It may impact other domains too. And that creativity you need to have, that vision you need to have, only then you can manage COVID better. So that is, আমি মনে করি কোভিড এর ব্যাপারে that's the way to look at it. Now let's talk about what operators are doing about it. Operators has taken a number of initiatives. এক নাম্বার প্রথমে যেটা হলো, আমরা A2I সাথে খুব ক্লোজলি কাজ করছি। যখন বললো যে হাউ টু ট্রেস দিস ইনফেক্টেড পিপল, বাংলাদেশে তো কোরিয়ার মতো চায়নার মতো আমাদের ওই ক্যামেরা নাই, ক্যামেরা দিয়ে ভিজুয়াল ক্যামেরা দিয়ে ইউ রিকগনাইজ দ্য ফেস এন্ড ট্র্যাক দেম ডাউন, আমাদের ওই ধরনের অ্যাপ ছিল না, কিছুই ছিল না। সো উই হ্যাড টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। যখন A2I রুবিকে এসে কথা বললো যে এটা তোমরা কিভাবে হেল্প করতে পারো, ইনফ্যাক্ট বিফোর দ্যাট যখন আমরা দেখলাম যে এই ধরনের একটা কোভিড হচ্ছে এন্ড উই ফেল দ্যাট কাইন্ড অফ ডিমান্ড উড বি কামিং, তখন রুবি কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে আমরা ইমিডিয়েটলি এইটা নিয়ে কাজ শুরু করি। হাউ ক্যান ইউ ট্র্যাক পিপল বেসড অন সিমটম লাইক ক্রাউডসোর্সিং। আমরা একটা ক্রাউডসোর্সিং কনসেপ্ট দিলাম। যেহেতু আমাদের ডেটা সলিড ডেটা নেই আমাদের হাতে, তারা কতজন এয়ারপোর্ট থেকে বের হচ্ছে, কোন এয়ারলাইন্স থেকে এসছে, আনফরচুনেটলি ওই ধরনের ডেটা আমরা পাইনি। So we track down based on certain logic. Logic গুলো কি ছিল আমি যদি একটা দুটো এক্সাম্পল দিই। আমাদের টাওয়ার আছে এয়ারপোর্টে, প্রত্যেকটা এয়ারপোর্টে কভার করে। সো যখনই কেউ হঠাৎ করে সুইচ অন হবে একটা ডিভাইসে, আমার নেটওয়ার্কের সাথে ল্যাচ হবে, তখনই কিন্তু আমি বলতে পারবো হি প্রবাবলি হ্যাজ চেকড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে অ্যারাইভ করেছে এন্ড হি ইজ প্রবাবলি ওয়ান অফ দোজ প্যাসেঞ্জার, যে পসিবিলিটি আছে সে এটা ক্যারি করছে। সো ওইটা একটা ভাবে আমরা ডেটা কালেক্ট করলাম। আমরা ডিজি হেলথের থেকে ডাটা কালেক্ট করছি, কারণ এই যে প্রজেক্টটা কাজ করছি আমরা ডিজি হেলথ, A2I এবং আদার মিনিস্ট্রির সাথে কাজ করেছি করে কিন্তু আমরা, এবং ক্রাউডসোর্সে আপনারা যদি অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন আমরা ক্রাউডসোর্সিং এর মাধ্যমে ডেটা কালেক্ট করার চেষ্টা করেছি, যাতে মোর ডেটা ইউ হ্যাভ মোর অ্যাকুরেসি দ্যাট ইউ ব্রিং ইন। ওইটা কিন্তু আমরা খুব সাকসেসফুলি করেছি। বাট অ্যাজ ইউ নো, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম অফ আওয়ার ইন্ডাস্ট্রি ইজ এত কিছু করার পরে কিন্তু আমাদের ইউনিক পেনিট্রেশন হচ্ছে 55%। তারপরে আবার যদি আমি স্মার্টফোন পেনিট্রেশন ধরি সেটা হচ্ছে অনলি 40%। সো আমি যতই করি অ্যাপ বেসড বিভিন্ন ট্রেসিং গিয়ে, ইট ডাজন্ট কভার 100% অফ দ্য পপুলেশন। এন্ড যদি আমরা USDD দিয়ে আমরা চেষ্টা করছি অনেক কিছু করতে, বাট দ্যাট উইল নট বি অ্যাজ গুড অ্যাজ ডেভেলপ কান্ট্রিজ লাইক কোরিয়া, চায়না, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এন্ড সো অন। সো ওইটা আমরা কাজ করেছি। সেকেন্ড একটা কাজ করেছি, এবং ওইটা অফকোর্স আদার অপারেটরসও এখানে জয়েন করেছে, আমরা সব অপারেটর মিলে এখানে কন্ট্রিবিউট করেছি সরকারের সাথে। সেকেন্ড যেটা কাজ করেছিলাম আমরা সেটা হচ্ছে নোটিফিকেশন দেওয়া। আমরা জানি যে এই ধরনের গুলশান এরিয়াতে বেশি ইনফেক্টেড লোক আছে, তখনই আমরা কিন্তু অটো ওয়ার্নিং দিচ্ছি। আপনি যখনই গুলশানে ঢুকতে যাবেন, যারা রুবি কাস্টমার একটা নোটিফিকেশন পেয়ে যাবে যে এটা হচ্ছে হাই রিস্ক এরিয়া, এটা লো রিস্ক এরিয়া। সো এই ধরনের নোটিফিকেশন আমরা দিয়ে দিচ্ছি সো দ্যাট পিপল ক্যান বি কেয়ারফুল অফ দ্যাট। সিমিলার কাইন্ড অফ একটা জিও বাউন্ডারি মেসেজ আমরা দিয়ে দিচ্ছি আর লোকাল অ্যাডমিনদেরকে। সো ইন টার্মস অফ ডিজিজ ট্রেসিং এর জন্য উইদিন দ্য লিমিটেশন আমরা খুব ক্লোজলি গভর্নমেন্টের সাথে কাজ করেছি, যাতে আমরা খুব ইজিলি এই প্রবলেমটা ট্যাকেল করতে পারি। সো সেটা হচ্ছে একটা ফ্রন্ট।
আরেকটা ফ্রন্ট যেটা আমি প্রথমে বললাম, এই কোভিড এর জন্য হঠাৎ করে ডিজিটাল ইউজেস বেড়ে গেছে। আমি যদি কয়েকটা যারা ব্যাংক ব্যবহার করেন, যারা কখনো ব্যাংকে না গিয়ে ট্রানজাকশন করেননি, অনেকে ব্যাংক দিয়ে করছে। আমি রবির কথা বলি এবং মোবাইল সেক্টরের কথা বলবো, এটা প্রায় একই রকমই হবে। যাদের ডিজিটাল রিচার্জ ছিল, ধরেন আমাদের মোস্টলি ডিজিটাল রিচার্জ হয় থ্রু রিটেলার্স। এই কোভিড এর সময় যখন লকডাউন হয় তখন কি হচ্ছিল, তখন কিন্তু লোকজন দোকানপাট যেহেতু বন্ধ, ওদের কোনো চয়েস ছিল না ডিজিটালি রিচার্জ করা, মোস্টলি এমএফএস, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট। এই ইউজেসটা কিন্তু ডাবল হয়ে গেছে। সো হ্যাঁ, ইট ইজ ব্যাড দ্যাট আমাদের রিটেলার বিক্রি করতে পারেনি, বাট পজিটিভ সাইড হচ্ছে পিপল ওয়ার ফোর্স টু অ্যাডাপ্ট নিউ ডিজিটাল টুলস, নিউ ডিজিটাল লাইফস্টাইল। সো দের ইজ এ বিগ চেঞ্জ ইন আওয়ার, আমাদের যে সাবস্ক্রাইবার তারা কিন্তু আপগ্রেডেড হয়ে গেল। সো এটা একটা বড় ধরনের চেঞ্জ আসছে। সো এটা আসলে আরেকটা যেটা আপনাদের আজকে যে টপিকটা যেটা আপনারা ফোকাস করবেন এডুকেশনে, হঠাৎ করে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু তারা কি করছে, ঘরে বসে স্ট্রিমিং দেখছে, এটা করছে সেটা করছে, ওখানে কিন্তু ম্যাসিভ ডেটা কনজাম্পশন বেড়ে গেছে। যেহেতু বাংলাদেশে ফিক্সড ব্রডব্যান্ডের অবস্থা খুবই খারাপ, দে আর রিলাইং অন মোবাইল ব্রডব্যান্ড and it is choking the network, and unfortunately আমাদের বাংলাদেশে we don't have sufficient spectrum। যখনই হঠাৎ করে 20 to 30% ডিমান্ড বেড়ে যায়, তখন কিন্তু আপনার ক্যাপাসিটি বাড়াতে বাংলাদেশের যে প্রসেস, মিনিমাম ইউ নিড 9 months টু বিল্ড আপ দ্য ক্যাপাসিটি। টাকাও থাকতে হবে, টাকা থাকলেও ক্যাপাসিটি। আমরা আমাদের সরকারের কাছে বলেছিলাম যে আমাদেরকে কিছু স্পেকট্রাম দেন, উইদিন শর্টেস্ট পসিবল টাইম উই কুড ম্যানেজ দ্যাট। আনফরচুনেটলি ওটা আমরা এখনো কথা হচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা পানি। সো ওটা হলে হয়তোবা এই যে সাডেন যে ক্যাপাসিটি ইনক্রিজটা আমরা এনশিওর করতে পারতাম উইথ গুড কোয়ালিটি এক্সপেরিয়েন্স। আনফরচুনেটলি ওই জায়গাটা আমরা এখনো কিছুটা স্ট্রাগল করছি, বাট ওটা বেড়েছে। বাট এডুকেশনে যদি আমি ফোকাস করি, আমি লাস্ট বিট যেটা কভার করবো সো দ্যাট এভরিওয়ান এলস ক্যান টক এন্ড আই ক্যান অলসো লিসেন টু দেম, সেটা হচ্ছে রুবি 10-minute স্কুল। আপনারা হয়তো জানেন রুবি অ্যাসোসিয়েটেড উইথ 10-minute স্কুল, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার এডুকেশন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। এটা একটা চমৎকার কাজ করেছে কোভিড, ইট ইজ ওয়ার্ক লাইক এ ম্যাজিক। হ্যাঁ, এটার অনেক একটা ফলোয়ার ছিল, বড় বেস ছিল, পিপল ইউজ টু ইউজ ইট। আমরা যেটা করে দেখেছি যে এটা ওভারনাইট যারা এই যে প্ল্যাটফর্মটা 500,000 ইউজার এটাতে চলে এসছে। আমাদের এখানে স্কুলের জন্য কন্টেন্ট আছে, ডিজিটাল কন্টেন্ট আছে, বিশেষ পরীক্ষা যে তাদের জন্য কন্টেন্ট। সো অ্যাজ এ কন্টেন্ট আই থিঙ্ক নো ওয়ান ক্যান ম্যাচ রুবি 10-minute স্কুল অ্যাজ উই ডু। উই হ্যাভ এ গ্রেট প্ল্যাটফর্ম। আপনি ইউটিউবে যান, নিজস্ব ট্যাবে যান, অ্যাপ বেস বলেন, ওখানে মিলিয়নস অফ বেস আমাদের আছে, রুবি আর এয়ারটেল বেস তো থাকছে। সো এখানে আমরা দেখেছি একটা ম্যাসিভ রকমের ডিমান্ড বেড়ে গেছে। এখন কথা হচ্ছে আই থিঙ্ক ওয়ান অফ দ্য পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিমান্ড বেড়ে গেছে, বাট সবাই কি ইকুয়াল বেনিফিট পাচ্ছে কিনা? কারণ এই ধরনের ক্রাইসিসে কিন্তু ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল কোশ্চেন্স দ্যাট কামস, এন্ড আমি পার্সোনালি খুব ডিস্টার্ব ফিল করি, ডিজিটাল ডিভাইড। এই যে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, উই থিঙ্ক থ্রু ডিজিটাল ডিভাইডটা যদি আমরা এলিমিনেট করতে পারি, উই ক্যান এনশিওর ইকুয়াল বেনিফিট টু এভরিওয়ান ইন দ্য কান্ট্রি। যখন আপনি হাই ট্যাক্স দিবেন, যখন আমরা হাই ভ্যালু থাকবে, একটা পয়সাওয়ালা লোকের কাছে, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস ইজিলি ক্যান অ্যাফোর্ড 50 GB অফ ডেটা ফর ডিজিটাল এডুকেশন, বাট একটা গরিব ছেলে এটা করতে পারবে না। সো হাউ ডু ইউ এনশিওর দে গেট দ্যাট? ওকে যদি আমি এটা দিতে পারি, তখনই কিন্তু আমরা ডিজিটাল ডিভাইডটা রিমুভ করে ফেলছি। ওই জায়গায় আমার একটা কনসার্ন আছে, কারণ এই জায়গাটা আমাদের কিছু করতে হবে। সেখানে আমরা যেটা রুবি করছি, আমরা বেশ কিছু ইউনিভার্সিটিকে অলরেডি প্রোডাক্ট অফার করেছি এট এ সিগনিফিকেন্টলি লোয়ার প্রাইস। রুবি ইন্ট্রোডিউস করেছে এন্ড টু এন্ড সলিউশন। কারণ আপনি যখন একটা ইউনিভার্সিটি আসবে, মাহতাব সাহেব আমি ডিজিটাল এডুকেশন দিতে চাই, বাট আমি তো কিছু জানি না। এমনও হয়েছে টাঙ্গাইলের একটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, তারা আমার কাছে এসছে, তার মালিক আমাকে ফোন করবে, মাহতাব ভাই কি করতে পারি? তখন আমরা বললাম, দেখো আমার কাছে রেডি সলিউশন আছে, ইটস আপ টু ইউ। ইউ ক্যান গো ফর এক্সপেন্সিভ সলিউশন, ইউ ক্যান গো ফর লো কস্ট সলিউশন। কানেক্টিভিটি রুবি দিবে, হ্যাঁ, লো কস্টে 1/3 অফ দ্য কস্ট আমরা কানেক্টিভিটি দিচ্ছি। তারপর আমরা বলছি যে আমাদের প্ল্যাটফর্ম আছে, ইউ ক্যান ইউজ আওয়ার প্ল্যাটফর্ম, বাট ইউ ক্যান অলসো ইউজ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম লাইক টিমস, জুম অর গুগলের প্ল্যাটফর্ম আছে, ইউ ক্যান ইউজ দ্যাট। কন্টেন্ট, আমাদের কন্টেন্ট আছে, তোমার যদি কোনো শর্ট কামিং থাকে, মনে করো আমাদের কন্টেন্টের সাথে তোমার রিকোয়ারমেন্টে গ্যাপ থাকে, উই ক্যান অলসো ক্রিয়েট দ্যাট কন্টেন্ট ফর ইউ। সো রুবি আচ্ছা, আমি একটু শেষ করি 1 মিনিটে। এন্ড টু এন্ড একটা সলিউশন আমরা নিয়ে এসেছি। সো টু আনসার ইউর কোশ্চেন, বিকজ আপনার যেটা পয়েন্ট ছিল,
এই কোভিড এর রিকোয়ারমেন্টের পার্সপেক্টিভে এন্ড টু এন্ড সলিউশন আমাদের আছে ফর এডুকেশন সেক্টর, যেটা ইউজ করে আমরা উই ক্যান রিয়েলি টেক দ্য বেনিফিট অফ কোভিড and mitigate that through that kind of solution for post COVID situation and current situation. ধন্যবাদ আপনার আপনার কাছে আবার ফিরে আসবো এবং হচ্ছে এখন আমি প্রফেসর ডক্টর সেলিয়া শাহনাজ ম্যাডামের কাছে যাব যে বাংলাদেশের আপনি যেহেতু IEEE বাংলাদেশ সেকশনের চেয়ার বলে অনেক ইউনিভার্সিটির সাথে আপনার কানেকশন বাংলাদেশের আপনি বলেছেন 51টা মনে হয় সম্ভবত আরো বেশি হওয়ার কথা। তা যাই হোক, আমরা যেটা জানতে চাচ্ছি যে এখনকার সময় যে এই স্টুডেন্ট এবং প্রফেসররা বা টিচাররা কি প্রবলেম ইউনিভার্সিটি ফেস করতেছে, যেখানে আমাদের মাহতাব আহমেদ সাহেব সহ অন্যান্য টেলিকম অপারেটরের যারা আছেন তারা হেল্প করতে পারেন। ধন্যবাদ প্রফেসর ডক্টর রহমতুল্লাহ, ধন্যবাদ আমার কো-প্রেজেন্টার যারা প্যানেলিস্ট তাদের সবাইকে ধন্যবাদ আজকে এটা কন্ট্রিবিউট করার জন্য, এবং অর্গানাইজারদেরকে তো অবশ্যই ধন্যবাদ এই যুগোপযোগী ওয়েবিনার বা প্যানেল ডিসকাশনটা অ্যারেঞ্জ করার জন্য। আমি যেটা বলতে যাচ্ছি, আসলে আমি তো আসলে বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করি, একাডেমিশিয়ান, রিসার্চার আর ইনোভেটর, আপনারা যেটাই বলেন আর কি। তো আমি আসলে আবার এমন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেখানে এরকম অনেক ছাত্র ছাত্রী জীবনে প্রথম এসে প্রথম দিন বুয়েটে কম্পিউটারটা টাচ করে। সো সবাই আমার মতো প্রিভিলেজ না। হ্যাঁ, আমার নানা ভাই কলকাতার লয়ার ছিলেন। সো আমি আসলে এতটাই হাম্বলড আমার ছাত্রছাত্রীদেরকে পেয়ে, যে কিন্তু এখন দেখুন তাদেরকে তো আমরা বুয়েটে এনে একটা পরিবেশ দিয়ে ফেলেছি, যে বুয়েটের হলে আছে, কানেক্টিভিটি আছে, বুয়েটের ডিপার্টমেন্টে প্রায় 40টি ল্যাব আছে। হঠাৎ করে আমার এই ছেলে মেয়েদেরকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, বিকজ কন্টামিনেশন। এখন বাড়িতে সে কোথায় আছে আপনি তো জানেন, সে একেবারেই সাধারণ একটা পরিবার থেকে এসেছে। এট দ্য সেম টাইম আমার তাগিদও আছে যে আমি অনলাইন ক্লাস শুরু করব। সো আমরা পবিত্র রমজানে আমাদের বুয়েটের সমস্ত প্রফেসর, সমস্ত ডিপার্টমেন্টে আমরা ট্রায়াল বেসিসে কাজ শুরু করেছি, কিন্তু আমরা তো একটা হায়ার স্ট্রেংথ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে ট্রায়াল বেসিসে ক্লাস চালাতে পারি না। তার মানে আমাদের কেমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যাতে শুধু আপদকালীন সময় না, এই আপদটা পেরিয়ে গেল, আমরা তো আসলে অনেক সময় পলিটিক্যালি ডিস্টার্বড ইন দ্য কান্ট্রি, শর্ট সাইটেড কিছু করা যাবে না। তো আর যেহেতু অনেকেই আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমরা কি করছি সেটা তারা রোল মডেল হিসেবে ফলো করবে। সো এটা করতে গিয়ে প্রথমেই আমরা যেটা ফেস করেছি যে আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু যাদের জন্য ক্লাস নিচ্ছি তারা কোথায়? যাদের জন্য ক্লাস নিচ্ছি সেই ছাত্রদের বা সেই ছাত্রীদের আদৌ এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এ ধরনের এডুকেশন অনলাইনে নেয়ার মতো অবস্থায় তারা আছে কিনা, এটা আমরা প্রথমেই আমরা সার্ভে করে বের করে নিয়েছি যে আসলেই নেই। প্রথমে 53 জন বা 60 জন স্টুডেন্টের ভিতরে কমতে কমতে 10 জন বা 12 জন এসে জমি, এই হচ্ছে অবস্থা। আমরা যদিও আমাদের অব্লিগেশন, সোশ্যাল অব্লিগেশন থেকে ট্রায়াল ক্লাসে চলে গেছি, কিন্তু যাদেরকে করাবো তাদের সেই উপযোগিতা বা তাদের সেই কানেক্টিভিটিটা নাই। এখানেই মাহতাবউদ্দিন আহমেদের মতো যারা টিম লিডার, সিইও, তাদের আসলে আমাদের খুবই দরকার। যে যেমন আমাদের বুয়েটে যেমন BIIS আছে, যেটার মাধ্যমে রেজিস্ট্রেশন হয়, মানে স্টুডেন্টের সব ইনফরমেশন সেটার মাধ্যমে হয়। আমাদের এমন অনেক, মানে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি চিন্তা করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, তাদের তো আমাদের মতো এরকম BIS নাও থাকতে পারে। সুতরাং তাদের তো মিনিমাম সার্ভেটা করার ক্যাপাবিলিটিটাও নাই যে তারা যে এগিয়ে যাবে। সুতরাং আমার মনে হয় টেলিকম অপারেটররা তাদের বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আমাদেরকে এই সার্ভেটা করে দিতে সহায়তা করতে পারে, যে আমাদের যে স্টুডেন্টরা যাদের আমরা ক্লাস নেব তাদের ডিভাইস আছে কিনা, 2 নাম্বার হচ্ছে ডিভাইস থাকলেও তাদের কানেক্টিভিটি আছে কিনা, তারা ডাটা প্যাকেজ কেনার মতো ক্যাপাবিলিটি রাখে কিনা, মানে তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কিনা। যতক্ষণ না আমরা এই সার্ভেটা করছি ততক্ষণ কিন্তু শুধু আমাদের অ্যাডহক বেসিসেই এগিয়ে যেতে হবে। আচ্ছা, অফকোর্স শুধু আপনি সার্ভে করলেন, তারপর সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে যে আপনি ডেলিভারি করবেন। এখন আপনি পেয়ে গেলেন, এখন আপনাকে
প্রযুক্তিটা তাদের কাছে পৌঁছে দিতে হবে টু এনশিওর কানেক্টিভিটি। এখানে আমাদের এই যে আমাদের যারা আমাদের জীবনযাত্রার মানটা এভাবে বাড়িয়ে দিয়েছেন গ্লোবালি, মাহতাব ভাইয়ের মতো যে লিডাররা, যারা আমাদেরকে আসলে আমাদের ইকোনমিক সোশিও টেকনো ইকোনমিক গ্রোথে বিশাল ভূমিকা রেখেছেন, তারা কিন্তু অন্যান্য স্টেক হোল্ডারদেরকে ডেকে নিয়ে আসতে পারেন যে কিভাবে টু এনশিওর কানেক্টিভিটি। ওই স্টুডেন্টদের 4G মডেমটা সবার না, আমার মতো যারা ঢাকায় আছে বা বুয়েটের রেড ক্যাম্পাসে বসে আছে তারা না, ওই স্টুডেন্টকে কিভাবে একটা সুলভ মূল্যে বা বিনা মূল্যে বা যে কোনো উপায়ে হোক, তো ওনাদের জন্য তো ইকোনমিক্যালি সাস্টেইনেবল হতে হবে, 4G মডেমটা পৌঁছে দেওয়া যায় কিনা। আবার 4G মডেম পৌঁছালেও আপনার তার পাওয়ার ব্যাংক আছে কিনা, তার ইউপিএস আছে কিনা, পোর্টেবল ইউপিএস আছে কিনা, হেডফোন আছে কিনা, তার মাইক্রোফোন আছে কিনা, এগুলো কিন্তু আসলে সার্ভের মাধ্যমে বেরিয়ে আসবে। সো এটা টেলিফোন অপারেটরদের কাজ না, বাট প্রথম ইনিশিয়েটিভটা ওই যে যাদের আমাদের মতো BIIS নেই, এই সার্ভেটা করার কাজে তারা আসলে সাহায্য করতে পারবেন। শুধু তাই না, একাডেমিশিয়ান হিসেবে অন্যান্য ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছে আমাদের জন্য অনেক সময় টাফ হয়ে পড়ে, কিন্তু ওনারা কিন্তু ওনাদের স্টেক হোল্ডারদেরকে চেনেন, তাদের মিলে ওনারা কিন্তু এটা আমাদের। ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি মাহতাবউদ্দিন আহমেদ সাহেবের কাছে যাব। ওনার যে এই যে কোশ্চেন গুলো এসেছে, যে সার্ভে একটা, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট এখন জানা দরকার যে স্টুডেন্টদের সিচুয়েশনটা কেমন। আসলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ভেরি নাইস কোশ্চেন। আপনি কাছ থেকে আমরা জানতে চাই যে এটা কিভাবে সম্ভব। না, ফার্স্ট অফ অল তো সার্ভে তো করতেই হবে। সার্ভে বলতে আমি যেটা ধরে নিচ্ছি, উনি যেটা সঠিকভাবে বলেছেন, টু গেট এন ইনসাইট, আমাদের রেডিনেস এর ইনসাইটটা কি, যদি রেডিনেস এর কোন অ্যাঙ্গেলে তারা রেডি না কোন অ্যাঙ্গেলে তারা রেডি। সো আমি ওটা ধরে নিচ্ছি উনি ওটাই মিন করেছেন। সো আমি এখানে যেটা কমপ্লিমেন্ট করব যে অফকোর্স এগুলো করা দরকার, বাট এই ইনসাইটটা আরো বেটার আসবে ওয়ান্স দে স্টার্ট ইউজিং ইট। অ্যান্ড আমি যে প্রবলেমটা অ্যাড করব, যে উনি প্রযুক্তির কথা বলছেন, সবগুলো আমি এগ্রি করি, বাট ফার্স্টে হবে যে উনি যে দুইটা পয়েন্টের কথা বললেন, স্টুডেন্টদের রেডিনেস এবং টিচারদের রেডিনেস। টিচার যদি না জানে হাউ টু ডু ডিজিটাল এডুকেশন, স্টুডেন্টও কিন্তু কিছুই বুঝবে না। আবার একইভাবে টিচার যদি বুঝে, স্টুডেন্ট যদি ওই এক্সপিরিয়েন্সটা না থাকে কিভাবে ডিজিটাল এডুকেশনটা ম্যানেজ করতে হয়, সেও বুঝবে না। আবার আমি যদি বুঝলাম যে টিচারও রেডি, স্টুডেন্টও রেডি, বাট প্রযুক্তি যদি রেডি না থাকে, আবার এই সিস্টেম কাজ করবে না। সো এটা কিন্তু টোটাল ইকোসিস্টেম। টিচার হ্যাজ টু বি এডুকেটেড হাউ টু ডু ডিজিটাল এডুকেশন, স্টুডেন্টস এবং প্রযুক্তি, এই তিনটা কম্বিনেশনে আমরা একটা সঠিক ডিজিটাল এডুকেশন দিতে পারবো। এবং এটা আমি মনে করি না ওভারনাইট এই জিনিসটা সম্ভব, এটা আমাদের এফোর্ট দিতে হবে। আর এটা হচ্ছে আমরা বলছি পিপলের বিহেভিয়ার, টিচারদের বিহেভিয়ার, স্টুডেন্টদের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। এটা ওভারনাইট হবে না। যেরকম ওয়ার্ক ফ্রম হোম আমরা আগে বিশ্বাস করি না, এখন বিশ্বাস করা শুরু করছি, বাট আমরা যখন সিচুয়েশনের পরে ফোর্সড হবে এটা ইউজ করতে, এবং যেটা করছে অনেকে, আমার মনে হয় ইটস এ ম্যাটার অফ টাইম, উইল গেট ইউজ টু উইথ দ্যাট, এবং ইভেন্চুয়ালি আমাদের যে অবজেক্টিভটা আমরা অ্যাচিভ করতে পারবো। আর আই ফুলি সাপোর্ট, অ্যান্ড অফকোর্স অ্যাজ এ কানেক্টিভিটি যেটা আমি বললাম, ওখানে প্রযুক্তির দিক থেকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো অল অপারেটররা, অ্যান্ড উইল অ্যাচিভ আওয়ার গোল ইভেন্চুয়ালি। হ্যাঁ, আমরা আশা করব আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য অ্যান্সার। আমরা আশা করব যে আমাদের যে প্রতিনিধি এখন আছেন প্যানেল মেম্বার, ফিউচারে কোঅপারেট করে এই ধরনের সার্ভে গুলো ইনিশিয়েট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাব প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক। উনি IEEE কম্পিউটার সোসাইটির চেয়ার এবং ঢাকা ইউনিভার্সিটির CSE-র প্রফেসর, গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আমি আপনার কাছে এখন জানতে চাবো যে যে সমস্ত প্রবলেম গুলো আমরা শুনেছি, এর বাইরে কোনো ইস্যু যদি আপনি দেখেন যে যেগুলো টিচার এবং স্টুডেন্টরা এখন ফেস করছে, যেখানে মোবাইল টেলিকম অপারেটরসরা হেল্প করতে পারে, যদি এটা রিফ্লেক্ট করতেন আমাদের জন্য আমরা বুঝতে পারতাম। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর রহমতুল্লাহ খন্দকার এবং আমাদের সকল সহকর্মী যারা আজকে এখানে উপস্থিত হয়েছি। এটি অত্যন্ত সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি আলোচনা। ইতিমধ্যেই সমস্যাগুলি প্রফেসর শেলিয়া শাহনাজ অনেকখানি উল্লেখ করেছেন। তো আমি প্রথমে সমাধানের জায়গাগুলিতে রাষ্ট্রীয় পর্যায়ে
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র এবং শিক্ষকদের পর্যায়ে কি কি করণীয় থাকতে পারে সেটিকে হাইলাইট করে একেবারে শেষে গিয়ে আমি আমার একটা কোয়েরিজ আছে বা জানতে চাওয়া আছে মাহতাব ভাইয়ের প্রতি, সেটি আমি উল্লেখ করব। দেখুন, শিক্ষা মানুষের মননকে পরিশীলিত করে, মানুষকে দক্ষ করে, তার কর্ম যে 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 পরিধি সেটি বৃদ্ধি করে। আমাদের দেশে বর্তমানে 25 লক্ষ ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করছে, কিন্তু এই কোভিড-19 আসার পর থেকে হঠাৎ করেই সেই শিক্ষণ প্রক্রিয়াটা আসলে বন্ধ হয়ে গিয়েছিল। কিছু পর্যায়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, জ্ঞানার্জন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখনো আমরা সকল জায়গায় শুরু করতে পারিনি। কিন্তু জাতীয় পর্যায় থেকে আসলে আমাদের চিন্তা করতে হবে যে এই শিক্ষণ পঠন জ্ঞানার্জন প্রক্রিয়া আসলে কোনোভাবেই বন্ধ থাকতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের যে সামাজিক অর্থনৈতিক যে পরিস্থিতি, সেখানে বাংলাদেশের জনগণকে দক্ষ জনসম্পদে পরিণত করার মধ্যেই আসলে আমাদের অর্থনৈতিক মুক্তি আছে। সেখানে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, ভাষা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, তথ্য প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাহতাব ভাই উল্লেখ করেছেন সরকারের কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে গত যে বাজেট হলো সেখানে আমার পার্সোনাল একটা এক্সপেকটেশন ছিল যে কৃষি, খাদ্য এবং স্বাস্থ্যের পরেই শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেইখানে আমাদের যে বাজেট প্রয়োজন সেটি আসলে করা দরকার ছিল। এই মুহূর্তে যদি ব্রিজ, কালভার্ট, দালান কোঠা ইত্যাদি তৈরির প্রতি যে আমাদের বাজেট আছে সেখান থেকে কিছুটা আমরা সরিয়ে নিয়ে এসে শিক্ষার চাকাকে চালু রাখার জন্য যদি আমরা মনোনিবেশ করতে পারি, সেখানে আমাদের সমাধান আছে। প্রয়োজনে বিনামূল্যে আমরা শিক্ষার্থীদেরকে সমস্ত ডিজিটাল ডিভাইস সহায়তা করতে পারি কিনা, বিনা সুদে করতে পারি কিনা, সেগুলি চিন্তা করতে হবে। প্রাপ্তি নাই, প্রাপ্তি আছে আমাদের গতির, সেটি আমাদেরকে চিন্তা করতে হবে। একইভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যারা শিক্ষক আছি তাদের কি আসলে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একদিকে আমরা টেকনোলজি শিক্ষা দিচ্ছি, ষষ্ঠ যে এক্সপার্ট সাবজেক্ট আছে সেই শিক্ষা দিচ্ছি, তার সাথে সাথে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ আছেন তারাও শিক্ষকদেরকে এই ডিজিটাল ক্লাসরুমে ক্লাসটিকে যথোপযুক্তভাবে যেন পরিচালনা করতে পারেন সেজন্য শিক্ষকদের ট্রেনিং দরকার। একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, ছাত্রছাত্রীদেরকে তারা কিভাবে ডিজিটাল ডিভাইস পেতে পারে, লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করতে পারে, ইন্টারনেটের ব্যান্ডউইথ এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার কিভাবে পারে সেইখানে তাদের যথেষ্ট পরিমাণ যে নজর সেটি দেওয়া দরকার। একই সাথে ছাত্র যেন বাড়িতে বসে সমস্ত যে সার্ভিসগুলি আছে, একটু আগে প্রফেসর সেলিয়া বিআইএস এর কথা বলতেছিলেন, এক এক জায়গায় এটি এক এক নামে পরিচিত, সেই ডিজিটাল সার্ভিস যে সমস্ত আছে ছাত্র যেন নিজেই অ্যাডমিট কার্ড অনলাইনে নিতে পারে, পেমেন্ট অনলাইনে করতে পারে, সে সমস্ত অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারে। এই ডিজিটাল সার্ভিসগুলি আমাদের অবশ্যই সেখানে থাকতে হবে। এমনকি ই সার্টিফিকেট মার্কশিটও যেন সে অনলাইনে অ্যাপ্লিকেশন করে তার কাছে যেন চলে যেতে পারে, সেই ব্যবস্থা সেখানে করতে হবে। এবার যদি আসি আমি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জায়গা, দেখেন আমি অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরও কিন্তু যুগের পরিবর্তনের সাথে আসলে তাদের চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। একজন অভিভাবক চিন্তা করছেন ছেলেকে আমি পাঠালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট বা মেডিকেলে পড়ার জন্য, সেখানে অনেক বড় বড় অফিসার আছে, বড় বড় দালান কোঠা আছে, এই নীলফামারী রংপুর থেকে সেইখানে গিয়ে সে লেখাপড়া করবে, শিক্ষকদের কাছাকাছি হবে। এইটুকুর মধ্যে আসলে এই চিন্তা চেতনার মধ্যে এখনকার শিক্ষা আসলে সীমাবদ্ধ না। এডুকেশন 4 টেকনোলজি চলে এসেছে, ভার্চুয়াল প্রফেসর কনসেপ্ট এখন ইমপ্লিমেন্টেড হচ্ছে। অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, মানে অনুরোধ থাকবে, যেটা শত কষ্ট করে হলেও এখন কিন্তু এই যে ল্যাপটপ সহ ডিজিটাল ডিভাইস যেভাবেই হোক, প্রয়োজনে আমরা খাওয়ার কষ্ট, বাসার আসবাবপত্রের কষ্ট বা অন্যান্য কষ্ট থেকে আমরা কিছু সাধন করবো, কিন্তু এই ডিজিটাল ডিভাইসের প্রতি কিন্তু ইন্টারনেট ব্যান্ডউইথের প্রতি আমাদের এখন খরচ করতে হবে। কাজে আমি মনে করি যদি ইন্টারনেট থাকে, এরকম ডিজিটাল ডিভাইস থাকে, আমার ছাত্র নীলফামারী বা নোয়াখালীতে বসবাস করে নাকি ওই নিউ ইয়র্কের টাইম স্কয়ার কোনো চাকচিক্য বিল্ডিং এ বসবাস করে, এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। একেবারেই শেষে এসে আমি মাহতাব ভাই সহ ওনাদের যে সংগঠন আছে তাদের কাছ থেকে একটা বিষয়, ডেফিনেটলি 4G ইন্টারনেটের
অ্যাভেলেবিলিটি অ্যাক্রস দ্য অল বিটিএস অফ দি কান্ট্রি সেটি প্রয়োজন আছে। ব্যান্ডউইথের চার্জ একটা কনসার্ন, সেগুলি ইতিমধ্যে উনি উল্লেখ করেছেন। কিন্তু আমি যে বিষয়টা এখন উল্লেখ করতে যাব সেটি হলো সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি এখন এই ডিজিটাল ক্লাসরুমে, অ্যানালগ ক্লাসরুম থেকে ডিজিটাল ক্লাসরুমে পদার্পণের ফলে একটা সমস্যায় উপনীত হয়েছে। সেটি হলো যে এই যে ইলেকট্রনিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এর জন্য যে ক্লাসরুম ম্যানেজমেন্ট, কেউ গুগল ক্লাসরুমের উপর নির্ভর করছে, কেউ অন্যান্য বিভিন্ন ক্লাসরুমের উপর নির্ভর করছে, কিন্তু ডিজিটাল কন্টেন্ট, ভিডিও রেকর্ডিং, এটা যেটা স্টোর করা, ক্লাসরুমের কন্টেন্টগুলি যেটা স্টোর করা, প্ল্যাটফর্ম, যে ছেলেমেয়েরা যে হয়তো সে একটা ছোট্ট ডিভাইস, একটা মোবাইল ফোন দিয়ে সে যেন একটা প্ল্যাটফর্মের একটা সার্ভিস পায়, এরকম কিছু একটা করা যায় কিনা যে মোবাইল অপারেটর দের জায়গা থেকে এই যে এস কম্পিউটিং কনসেপ্ট, ক্রাউড সোর্সিং কনসেপ্ট ইত্যাদি ব্যবহার করে ই লার্নিং অ্যাজ এ সার্ভিস, এই ধরনের কোন প্ল্যাটফর্ম বা এই ধরনের কোন শিরোনামে কোন নতুন বিজনেস মডেল দাঁড় করানো যায় কিনা, যেন বিশ্ববিদ্যালয়গুলি টেলিকম অপারেটর থেকে এই সমস্ত ই লার্নিং ম্যানেজমেন্ট যে সিস্টেম, সফটওয়্যার সিস্টেম তাদের বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনা করার জন্য সেইগুলি পেতে পারে। কারণ সকল বিশ্ববিদ্যালয়ে আসলে এই ধরনের প্রোগ্রামার বা এই ধরনের সিস্টেম ইঞ্জিনিয়ার, নিজস্ব ডেটাবেস, নিজস্ব ওয়্যারহাউস এগুলি করা আসলে এত সহজে সম্ভব না। যেটা সেন্ট্রালি কোনো জায়গা থেকে করলে সেটাকে সার্ভিস আকারে যদি কিছু স্বল্প মূল্যে বিক্রিও করে বিশ্ববিদ্যালয়ের কাছে, তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা প্রান্তিক লেভেলের যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেগুলিকে আমরা অনলাইনে করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি আবার মাহতাবউদ্দিন আহমেদ সাহেবের কাছে চলে যাব। ওনার নোটগুলো যেগুলো উনি নোট করেছেন এখন আমরা জানার জন্য যে সমস্ত, বিশেষ করে লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে হোস্টিং, বিশেষ করে ই লার্নিং যে কন্টেন্ট গুলো আছে সেগুলো হোস্টিং বিশেষ করে নিয়ার টু দ্য ইউজার, এটা কি পসিবল কিনা বা এই ধরনের কোনো ইনিশিয়েটিভ আপনাদের আছে কিনা সেটা আমরা জানতে চাই। থ্যাংক ইউ। আপনি মিউটেড। মাতাপা মিউটেড। আপনি মিউটেড। ওকে, না ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক, থ্যাঙ্কস আ লট। আমার মনে আপনি কয়েকটা রেলিভেন্ট পয়েন্ট টাচ করেছেন। ইট রিকোয়ার্স বিট অফ এমফাসিস। সেটা হচ্ছে যে আমাদের কোনো চয়েস নাই, আমাদের কন্টিনিউ করতে হবে। আমাদের স্টুডেন্ট 25 লাখ স্টুডেন্ট আছে, তাদের দে হ্যাভ টু কন্টিনিউ টু have their education, and they are the pillar of our future development and country success. So I fully emphasize on that point. And আরেকটা জিনিস উনি যেটা বলেছেন রাইটলি সো, বাজেটের কথা, যেখানে আমরা ডিজিটাল ডিভাইড এলিমিনেট করার কথা বলছি, সেখানে এডিশনাল 5% সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে সিম ট্যাক্স। এই যে সিম এখন কারা সিম করে, আমাদের 55% লোক ইউনিক সিম মানে মোবাইল ইউজার, তার মানে 45% লোক স্টিল ডোন্ট হ্যাভ সিম। এই 45% লোক কিন্তু আপনার আমার মতো লোক না, এটা হচ্ছে গ্রামের দরিদ্র লোকজন। ওদেরকে যদি আমি 200 টাকা করে 400 টাকা করে সিমের জন্য চার্জ করি, ওনারা কখনো ইউজ করতে পারবেন না। এই যে বাজেটে এই ধরনের পলিসি মেকিং এ সঠিকভাবে যদি না করা হয়, তাহলে কিন্তু এই ডিজিটাল ডিভাইডটা কখনো যাবে না, এবং আবার ডিভিশনটা ক্রিয়েট হবে, কে কার বাবা মা বেশি অর্থবান, আরেকজন কত কম অর্থবান। সো আমরা এই প্রবলেমটা কমপ্লিটলি সলভ করতে পারবো না যদি সরকার নিজে এগিয়ে না আসে আমাদের সাথে কাজ করার ব্যাপারে। নাও কামিং ব্যাক টু দি স্পেসিফিক কোশ্চেন, যে প্ল্যাটফর্ম, যে ইউনিভার্সিটি যে এন্ড টু এন্ড প্ল্যাটফর্ম, আমি কিন্তু ওটার কথা বলছিলাম। প্রথমে যদি আমি অপারেটর দিক থেকে বলি, অপারেটর ইজ কোর রেসপন্সিবল হচ্ছে কানেক্টিভিটি এনশিওর করা, হ্যাঁ। আর এর পরে যদি কোনো কিছু দিতে হয়, অনেকে নিজে কাজ করে, অনেকে পার্টনারশিপে কাজ করে, ধরুন গুগলের সাথে বা টিমসের সাথে কাজ করতে পারে। বাট রুবির ক্ষেত্রে আমি যেটা বলতে পারবো, যেহেতু রুবির এক্সাম্পলটা আমি ইজিলি দিতে পারি, সেখানে কিন্তু রুবির প্রত্যেকটা, আপনি যে প্রত্যেকটা পয়েন্ট বললেন, প্রথমে দরকার হচ্ছে ইউ নিড টু হ্যাভ এ ডিজিটাল প্ল্যাটফর্ম ইন দি ইউনিভার্সিটি। না প্ল্যাটফর্ম করলে আপনি কোনটার মাধ্যমে এডুকেটটা করবেন। সো ডিজিটাল প্ল্যাটফর্ম রুবির আছে, রুবির নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আবার রুবির পার্টনারশিপ আছে মোট মাইক্রোসফটের সাথে এবং গুগলের সাথে। সেইটার মাধ্যমে আমরা, আপনি যে ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্ট, একটা গ্রামের স্কুল কলেজ সে ওই লাইসেন্স, মাইক্রোসফটের লাইসেন্স অথবা অ্যাফোর্ড নাও করতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে রুবির নিজস্ব প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মের কাজটা কি? প্ল্যাটফর্মের কাজটা যেটা আপনি বললেন যে ডিজিটালি ক্লাস দিবে, এটা কন্টেন্ট ক্রিয়েট করা হবে,
যে স্টুডেন্ট এই কন্টেন্টটা দেখছে সে এটা দেখে ওটা র্যাঙ্ক করতে পারে, হি লাইকড ইট, ডিড নট লাইক ইট, ওটার মাধ্যমে আপনার টিচারের ইভ্যালুয়েশনও হয়ে যাবে। এই যে এই ডেটাগুলো আপনি কালেক্ট করছেন, ইট উইল বি ইন ন্যাশনাল ডেটা ডিপোজিটরি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমি বলে দিতে পারবো দিস টিচার্স ক্লাস রেটিং ইজ 4.5 against 5 স্কোর and so on. So এই যে আমি বলছি এই ডেটা কিন্তু I can go on and on, অনেক ধরনের ডেটা আমরা তৈরি করে ফেলতে পারি, that will ensure accountability for teachers, students and the system itself. না আরেকটা পয়েন্টে আসি, প্রবলেম স্টেটমেন্ট আপনাদেরকে জানার জন্য, যেহেতু আমার কাছে কিছু রেফারেন্স ডেটা আছে যেটা আপনাকে হেল্প করবে। প্রবলেম কিন্তু আমরা ফেস করবো আমার ধারণা, বিকজ অফ দ্য ডেটা আই হ্যাভ, টিচারদের কাছ থেকে, নট সো মাচ অফ স্টুডেন্ট। আমাদের বাংলাদেশে স্টুডেন্ট ইজ মোর ডিজিটাল সাবি। ওরা আমাদের দেখা যায় যে আপনি এয়ারটেলে ওদের কাছে মোর দেন 65% কাছে কিন্তু স্মার্টফোন আছে। আমার যদি ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 40%, স্টুডেন্টদের কাছে, আর এয়ারটেল ইজ মোর অফ স্টুডেন্ট ব্র্যান্ড, রাইট? সো স্টুডেন্টের কিন্তু ডিজিটাল এডুকেশন আমাদের, আমি সরি টু সে নো ডিসরেসপেক্ট টু আওয়ার টিচার্স, আমাদের এখানে বলছে যাদের বয়স 45 and above তারা ডিজিটাল অ্যাডাপ্টেশন ইজ লো, যারা লোয়ার দ্য এজ তাদের ডিজিটাল অ্যাডাপ্টেশন ইজ বেশি। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি অথরিটি যেটা ফোকাস করতে হবে টিচার এডুকেশনের উপরে। আর আপনাকে বললাম যে আমাদের ক্লাউড, আমরা যে প্ল্যাটফর্মের কথা বলছি এগুলো ক্লাউড বেসড প্ল্যাটফর্ম। সো আপনি যত ডেটা ক্রিয়েট করতে চান, যত ডাটা ডিপোজিট করতে চান, সবকিছু করা যাবে। আর রুবি 10 মিনিটস এর কাজটাই হচ্ছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন। উই ক্রিয়েট কন্টেন্ট ডিপেন্ডিং অন দ্য নিড। স্কুল লেভেলে পুরোপুরি আমাদের কন্টেন্ট আছে, ইউনিভার্সিটি লেভেলে অনেক কন্টেন্ট আমরা ক্রিয়েট করেছি। আমরা কিন্তু অন্যের আপনার কন্টেন্ট নিয়েও আমি ওখানে আপনার প্ল্যাটফর্মে প্লাগ ইন করে দিতে পারি। সো টু আনসার ইউর কোশ্চেন, উই হ্যাভ দ্য সলিউশন রাইট নাও। সো এটা হচ্ছে ইউনিভার্সিটি, কলেজ ওদের এগিয়ে আসতে হবে তাদের রিকোয়ারমেন্ট নিয়ে। উই ক্যান হেল্প ইউ, অপারেটরস ক্যান হেল্প ইউ ইন টার্মস অফ কানেক্টিভিটি ফর শিওর। প্ল্যাটফর্মের ব্যাপারে আমরা সাহায্য করতে পারি, বাট একটা জায়গায় যেটা আমরা ডাইরেক্টলি করতে পারবো না, আপনার টিচারদেরকে ডিজিটালি ট্রেন করা উইল বি ওয়ান ক্রিটিক্যাল এমফাসিস এরিয়া, যেটা আপনাদেরই কাজ করতে হবে। ধন্যবাদ, আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব প্রফেসর শেখ ফাত্তাহ। উনি IEEE বাংলাদেশ সেকশনের চেয়ার। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর আহমদ। অনেক পরিচিত এবং হচ্ছে অনেক ইউনিভার্সিটিকে খুব কাছে দেখেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে যে আর কোনো রিমেইনিং ইস্যু আছে কিনা যেখানে আমাদের টেলিকম অপারেটররা হেল্প করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর আলোচনার ফ্লোর করে দেওয়ার জন্য। আসলে রাজ্জাক ভাই, প্রফেসর সেলিয়া দুজনই আমার খুব ক্লোজ, তারা অনেক কিছু বলেছেন। মাহতাব ভাইয়ের সাথে অনেক পরিচিত। আমরা সবাই আসলে একই উদ্দেশ্যে কাজ করছি, কিভাবে আসলে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আরো সুন্দরভাবে ডিজিটাল এডুকেশন দেওয়া যায়। তো এখানে প্রতিবন্ধকতা আছে, কারণ আমরা হয়তো মাহতাব ভাই একটু আগে যেটা বললেন, আমার শিক্ষক যিনি আমার 25 বছর বড়, উনিও কিন্তু এখনো শিক্ষক। আমার চাকরি 20-22 বছর হয়ে 21 বছর হয়ে যাচ্ছে, ফলে ও টিচার, আমিও টিচার। ফলে একটা ওয়াইড ব্যান্ডের মানুষ যারা একটা প্রথায় প্রচলিত সেখান থেকে ডিজিটাল এডুকেশনে শিফট করা, আবার সেই এডুকেশনটা টোটাল ডিজিটাল এডুকেশন কিন্তু ছিলই। আমরা সবাই হয়তো পিএইচডি করতে গিয়ে দেখেছি যে অপশনাল কোর্স, কিছু ভার্চুয়াল কোর্স কিন্তু ছিলই, কিন্তু সেখানে টিচার কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি ছিল, স্টুডেন্টদের ফ্লেক্সিবিলিটি ছিল। কিন্তু এখন লকডাউন হয়ে যাওয়ার কারণে, সোশ্যাল ডিস্টেন্সের কারণে অনেক প্রতিবন্ধকতা চলে এসেছে। তো আমি যদি খুব সংক্ষেপে বুঝতে চাই যে ডিজিটাল এডুকেশনের কোন জায়গায় কি দরকার, আমি যেটা আইডেন্টিফাই করি যে ডিজিটাল এডুকেশনের দরকার ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডেটা, হাই স্পিড আনইন্টারাপ্টেড কানেক্টিভিটি অ্যান্ড ডিজিটাল এডুকেশন সিস্টেম। ফলে আজকের আলোচনা যেহেতু টেলিকম অপারেটরদেরকে নিয়ে, বলতে পারি আমাদের প্রত্যাশাগুলো কি হতে পারে সেটা, সেই পার্সপেক্টিভ থেকে আপনি যদি আসেন, তাহলে প্রথম যে কনস্ট্রেইন গুলো রয়ে গেছে সেটা কিন্তু ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডেটা, অর্থাৎ সাম সর্ট অফ ডেটা, এবং আনইন্টারাপ্টেড হাই স্পিড ডিজিটাল কানেক্টিভিটি। তো আমি জাস্ট দেখছিলাম বিভিন্ন, আমার সৌভাগ্য হয় যে প্রায় প্রতিদিনই এখন প্রায় ওয়েবিনারে অনুষ্ঠান চলে। ইন্ডিয়ান প্রফেসররা যখন আসেন, ওনারা বিভিন্ন কলেজেরও যারা আছেন, ওনাদের তো টিয়ার আছে বিভিন্ন ভাগে, প্রথম কথা আমরা জিজ্ঞেস করি আপনারা কিভাবে প্রতিদিন ক্লাস চালাচ্ছেন।
ওনারা বলে আমরা তো সবাইকে ফ্রি ডিভাইস এবং ফ্রি ইন্টারনেট দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস বেঁধে দিয়েছে। ইভেন আপনারা যদি একটু মালয়েশিয়ার দিকে তাকান, সেখানে শুধু ছাত্র না, ছাত্রদেরকে তো তারা ফ্রি ইন্টারনেট এবং ফ্রি ডিভাইসের আওতায় নিয়ে এসেছেই, বরঞ্চ অভিভাবকদেরকেও 40 জিবি মাসে ফ্রি দিয়ে দিয়েছে। কেন? কারণ আপনারা জানেন যে এখন যে বাসায় একটা রাউটার ছিল যেখানে হয়তো ডিভাইস শেয়ারিং হতো, এখন কিন্তু ডিভাইস শেয়ারিং এর প্রশ্ন নাই। 4 জন মেম্বার হলে 4 জন সমতালে একই সময়ে সেই রাউটার দিয়ে একটা সার্টেন ডেটা ইউজ করেন, হ্যাঁ, যদি আমরা সেলফোনের ডেটাকে না বলি, ব্রডব্যান্ড বলি। ফলে তারা গার্ডিয়ানদেরকেও দিয়েছেন, টিচারদেরকেও দিয়েছেন। ইভেন আমরা যদি একটু মানে জিডিপিতে পিছিয়ে আছে এমন কান্ট্রিও যদি বলি, কেনিয়ার কথা বলি, ওখানেও কিন্তু তারা যেহেতু টেলিকম অপারেশন তাদের অনেক ভালো ইনফ্রাস্ট্রাকচার, সেখানেও কিন্তু তারা এই ইন্টারনেটটা স্টুডেন্টদের জন্য ফ্রি করে দিয়েছে। ফলে হয় কি, আপনি একজনকে যখন কোন একটা ফ্যাসিলিটি দিয়ে দিবেন, তারপরে সে যদি বলে আমি পড়বো না, তখন কিন্তু তার দোষ। আর আমি যদি ফ্যাসিলিটি না দিয়ে বলি তুমি কেন পড়ছো না, তাহলে আবার সে বলতে পারে তুমি আগে ফ্যাসিলিটি দাও তারপর আমি পড়বো। তো আমাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যদি দেরি দেখে থাকি এই অনলাইন শিক্ষাক্রম শুরু করার বিষয়ে, আপনারা জেনেছেন যে হয়তো রিসেন্টলি কেবল শুরু হতে যাচ্ছে, এখনো সব পাবলিক বিশ্ববিদ্যালয় শুরু হয়নি। তার মূল কারণ কিন্তু ডিভাইস। আমরা পুরো ডিটেল ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টদের সার্ভে এখন বুয়েটের করা হয়ে গেছে, এবং বুয়েটের সম্প্রতি যে আমাদের যে প্ল্যান, সেখানে আমরা বলেছি প্রত্যেকটা স্টুডেন্টকে একেবারে নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের আওতায় আনার জন্য সরকারের কাছে আমরা বলবো, টেলিকম অপারেটরের কাছে বলবো, তাদেরকে ডিভাইস আমরা দেব। কিভাবে দেব? আমাদের ভিসি মহোদয় ওনারা চিন্তা করছেন, টেলিকম অপারেটরদের কাছে চিন্তা করছেন, অ্যালামনাইদের কাছে চিন্তা করছেন, হয়তো 20 to 30% কাছে ডিভাইস নেই, সেটা পৌঁছে দিতে হবে। তাহলে তাহলে টেলিকম অপারেটরদের কাছে প্রত্যাশা হচ্ছে যে এই সময়ে আসলে ওনারা অনেক সময় কিন্তু সেলফোন হয়তো বাজারে, ওনাদের অনেক লিমিটেশনস আছে, আমি জানি। আসলে এটা আমি জাস্ট প্রত্যাশা বলছি, এটা যে করতে হবে এমন না, বা এটা দাবিও না। এটা কিভাবে হয়তো আমরা যদি সেরকম প্যাকেজের মতোই কিছু যদি নিয়ে আসতে পারি, এই মুহূর্তে না পরিশোধ করতে পারলেও ডিভাইস নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয় লেভেলে যে স্টুডেন্টগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, অবশ্যই সে চাইলেই নিজে ডিভাইসটা নিতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের চুক্তির আওতায় যদি তাদেরকে টেলিকম অপারেটর গুলো এই ধরনের একটা ডেটা প্যাকেজ এবং ডিভাইস এবং কিছু কিছু জায়গায় যাতে কানেক্টিভিটি নিশ্চিত করে দিতে পারেন, এটা একটা উদ্যোগ হতে পারে। দ্বিতীয়ত, আমরা আরেকটা জিনিস এখনো কেন ভাবছি না, এই অনলাইন রিসোর্স শেয়ারিং। আমি মন্ট্রিয়ালে ছিলাম, কানাডায় অনেক বছর, ওখানে এক ইউনিভার্সিটির জিনিস আর এক ইউনিভার্সিটি করতে পারতো। তখনই আপনি ভর্তি হচ্ছেন একটা, 8টা ইউনিভার্সিটি কিউবেকে ছিল, যে কোনো জায়গায় আপনি ক্লাস রেজিস্টার করতে পারবেন। তাহলে এই যে আমরা যেটা বলছি ল্যাবরেটরি গুলো আমরা কিভাবে করব, তাহলে এখানেও কিন্তু টেলিকম আমি স্বাগত জানাই। ইট ইজ আ ভেরি নাইস ইনিশিয়েটিভ, 10-minute স্কুল আই হ্যাভ সিন ফর দ্য কিডস অর হাই স্কুলস, বাট ফর ইউনিভার্সিটি we need to think about the same way what Mata Bhai said, like 10-minute school can give an example, like okay, we can share the resource. If Dhaka University or any other university, not only BUET, can produce a very nice laboratory setup, other people can just use it. They don't have to remake it unnecessarily. So that can be done by Mahatab Bhai and all those operators to just scale it up for their 10-minute school. And we have to think about online examination. It's coming. How you will tackle the whole thing? শুধুমাত্র গাছারা ভাবে একটাম দুটাম হয়তো আমরা চালিয়ে দিচ্ছি অনেকটা জায়গায়, কিন্তু ওভারঅল কিন্তু এই জিনিসটা কিন্তু টেলিকমের বড় বাগবন দিয়ে, সাইবার সিকিউরিটি দিয়ে, ডিফারেন্ট ধরনের র্যান্ডমনেস এনে, এটাও কিন্তু ভবিষ্যতে করতে হবে। এইচএসসি পরীক্ষা বসে আছে, কেন বসে আছে? আমরা তো উদ্যোগ নিলেই, যদি কোটি কোটি মানুষ এই অবধি জিআরই পরীক্ষা দিয়েছে অনলাইনে, কোটি, তাই না, লাস্ট 30 বছর ধরে। ফলে উপায় তো একটা হয়তো আসবেই। এই পর্যন্তই বলি, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি অনেক পয়েন্ট হাইলাইট করেছেন, যেগুলো আমরা কোশ্চেন হিসেবে পেয়েছি। আমি এখন মাহতাব উদ্দিন সাহেবের কাছে যাব আবার জানার জন্য যে যে সমস্ত ইস্যু গুলো এসেছে, বিশেষ করে ডাটা প্যাকেজ, যে এখন আমরা দেখেছি যে রবি থেকে ডাটা প্যাকেজ অফার করা হয়েছে, কিন্তু আর কোনো ইনিশিয়েটিভ আছে কিনা যেটা আরো বেটার, যেটা আসলে স্টুডেন্টদের জন্য, বিশেষ করে আমরা আসলে যেটা আশা করি যে স্টুডেন্টরা যেখানেই থাকুক না কেন অনলাইনে ফ্রি শিখতে পারবে। তো এটা কি মানে অবশ্যই একটা টেলিকম অপারেটরদের কোনোভাবে ফাইন্যান্সিং হতে হবে। কোশ্চেনটা হচ্ছে কোনো কোলাবোরেশন গভর্নমেন্টের সাথে
যেমন আমরা দেখেছি যে 40 লক্ষ ল্যাপটপ দেওয়া হবে বাংলাদেশের গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ। এটার সাথে কি কোনো ডেটা ব্যাক যে ফিক্স করা যায় কিনা, যেমন যারা এই সমস্ত ল্যাপটপ ইউজ করবে তারা লার্নিং প্ল্যাটফর্ম তাদের জন্য ফ্রি। আপনার কাছে কিছু এই সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি মিউটেড। না, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এটা আমার রেগুলার ফেস করতে হয় এবং আনসারটা আমার রেডি থাকে, বাট আমি দেখি সঠিকভাবে উত্তরটা দিতে পারি কিনা। আমাদের এই যে ক্রাইসিসে প্রবলেম শুধু যে কানেক্টিভিটিতে হচ্ছে তা না, প্রবলেম হচ্ছে আমার তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলে আমার ইলেকট্রিসিটি বিলেরও কোশ্চেন আসে, গ্যাস বিলেরও কোশ্চেন আসে। কেউ গ্যাস বিলের দাম কমাতে বলছে না, ওটা মুকুব করতে বলছে না, ইলেকট্রিসিটি বিলের মুকুবের কথা বলছে, কিন্তু সবাই ডেটার বিলে কমাতে বলছে। হোয়ার ইজ দোজ আর কন্ট্রোল বাই গভর্নমেন্ট, আর আমাদের গুলো কন্ট্রোল বাই প্রাইভেট সেক্টর। এন্ড আনফরচুনেট পার্ট হচ্ছে যে রিয়েলিটি, যেটা শেখ ভাই খুব সুন্দর করে বললেন, আমাদের চ্যালেঞ্জ আছে। একটা মাত্র অপারেটর ছাড়া অন্য কোনো অপারেটর গুলো এখন পর্যন্ত আমরা মাত্র ব্রেক ইভেন এসেছি, অন্যরা এখনো প্রফিটে আসতে পারেনি। সো অলরেডি উই আর এ সিক ইন্ডাস্ট্রি। একজনকে দিয়ে আমরা পুরো ইন্ডাস্ট্রিকে জাজ করা উচিত না, বাট তার মানে কি করা যাবে না? ডেফিনেটলি করা যাবে। কেন করা যাবে না? আমরা যদি সরকার যদি আমাদের ডিসাইড করে এটা আমাদের মূল লক্ষ্য, এই স্টুডেন্ট হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, এদেরকে আমার এই ফিটা দিতে হবে। আমি যদি 40 লক্ষ ডিভাইস দিতে পারি, ডেটা দেওয়া কি খুব, ডেটা তো বাংলাদেশের ডেটা কিন্তু ওয়ান অফ দ্য চিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ওখানে আমরা আরো বড় ধরনের একটা ডিসকাউন্ট করে দিতে পারি। সরকার যদি চায় আমরা জয়েন্টলি একটা ফ্রি প্যাকেজও তৈরি করে দিতে পারি। বাট এটা যদি ফ্রি চায়, আমার দিকে হাইয়েস্ট প্রাইসের স্পেকট্রাম নিবে, হাইয়েস্ট ট্যাক্স নিবে, তারপর আবার বলবে ফ্রি দিতে, দিস ডাজন্ট গো টুগেদার। হ্যাঁ, এখানে আমি বলবো এটা করা সম্ভব যদি সরকার সঠিকভাবে আসে, যদি বলে তোমাদেরকে আমি এই ট্যাক্সের প্রণোদনাগুলো দিচ্ছি, এই স্পেকট্রামের প্রাইস আমি একটা রিজনেবল লেভেলে নিয়ে আসছি, তাহলে কিন্তু এটা সম্ভব। শুধু যদি একটা প্যারামিটার দিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু আনসার হবে প্রবাবলি নট। হ্যাঁ, সিএসআর হিসাবে আমি করতে পারি 1 মাস 2 মাস, বাট সিএসআর তো ক্যানট বি দ্য কোর মডেল অফ এ টেলিকম সেক্টর। সো ইন সামারি আমি যেটা বলবো, এটা ডেফিনেটলি করা সম্ভব, যেরকম আমরা রবি করেছে এবং অন্যান্য অপারেটরও করেছে। যেরকম আমরা প্রায় 4.5 মিলিয়ন কাস্টমার হারিয়েছি, কারণ অনেকে মাসে 10 টাকা 20 টাকার বেশি ফোন ব্যবহার করতে পারে না। এই ক্রাইসিসের সময় তারা কিন্তু নেটওয়ার্ক ইউজ করে বন্ধ করে দিয়েছে। হাউ টু ব্রিং দেম ব্যাক? আমরা বলেছি 10 টাকার টক টাইম ফ্রি, 50 MB ফ্রি, এইভাবে কিন্তু আমরা ওদেরকে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা 50% সাকসেসফুল হয়েছে। ফ্রি দেওয়ার পরও কিন্তু লোকজন আসতে পারছে না। সো ফ্রি ইজ নট দ্য অনলি সলিউশন। সো এখানে সরকার, পলিসি মেকার, টেলিকম অপারেটর প্রত্যেকে যদি একসাথে কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই অবজেক্টিভটা অ্যাচিভ করা সম্ভব। আর গভর্নমেন্ট কিন্তু স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে, আমাদের সাথে যদি এই স্টিমুলাস প্যাকেজটা যদি স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া হয়, এটা কিন্তু নষ্ট হবে না। এটা কিন্তু সলিড আমাদের, কারণ স্টুডেন্টদের ডেটাবেজ আছে। অন্য দান খরচ করতে গেলে যেটা আমরা যে গরিবদেরকে দিতে চাচ্ছি, ওটা কিন্তু আমাদের ডেটাবেস, সলিড ডেটাবেস নাই। এই ক্ষেত্রে কিন্তু আছে। সো এই টাকাটা কিন্তু নষ্ট হবে না। সো সম্ভব, সুন্দর করেই সম্ভব, বাট একটা সদিচ্ছা দরকার আমাদের সরকারের তরফ থেকে। আমরা সেখানে আমাদের সাহায্য ডেফিনেটলি বাড়িয়ে দিব যদি এরকম প্রচেষ্টা নেওয়া হয়। ওভার টু ইউ রহমতুল্লাহ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আসলে যেহেতু আমরা লাইভে যেতে পারিনি, আমরা অডিয়েন্স থেকে তেমন কোশ্চেন পাইনি, এই জন্য আমরা আবার প্রথমে সব প্যানেল মেম্বারের কাছে আবার যাব কোশ্চেনের জন্য, যে আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে। প্রথমে আমি আবার প্রফেসর ফাত্তার কাছে যাব, যে আপনার যে কোশ্চেন গুলো ছিল আমার কাছে মনে হয় যে আমি একটু অন্যভাবে ডাইভার্ট করেছি। তা আপনার যে কোনো স্পেসিফিক যদি কোশ্চেন থাকে তা আপনি এখন করতে পারেন। না, প্রশ্ন আসলে একটু আলোচনার বিষয়। হ্যাঁ, তো আসলে মাহতাব ভাই তো অ্যাগ্রি করেছেন বা শুনেছেনই যে সলিউশনটা আসলে ওনার একার পক্ষে হয়তো করা সম্ভব না, কারণ এখানে স্পেকট্রাম অ্যালোকেশন যেটা দেখছি যে ওনারা হয়তো এপ্রিলের দিকেও রাইট আফটার কোভিড মেবি 5 মেগাহার্টজ স্পেকট্রাম আর একটু বাড়াতে চেয়েছেন। আই এম নট শিওর লাইক ইফ ইটস নট, মানে আমাদের এটা যদি না দেওয়া হয় তাহলে কতটুকু সম্ভব হবে। তবে আমি যদি ওনার জায়গায় থাকতাম
তবে আমি আসলে এটা এটা সারা বিশ্বে এটা আর আবার কবে ফেরত আসবে আমি জানি না। ঠিক ফলে আমার ছেলে বা আমার মা বাবা মারা যাচ্ছে এখানে, ফলে এডুকেশনটাও কিন্তু এখানে ওই রাস্তায় চলে যাচ্ছে। সো এটা যদি এভাবে আমি নিজেও বলি, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টের মাঝেও কিন্তু শুরু হয়নি। 6 মাস একটা ইউনিভার্সিটি কোনো মানে পড়ালেখা কি, আলোচনা, দেখা সাক্ষাৎ কিছুই না অনেক পাবলিক ইউনিভার্সিটিতে। এটা কি ধরনের এডুকেশন? আমার ছেলে যে স্কুলগুলো পড়ছে, বুয়েটের স্কুল, ওখানে তারা ফেসবুকে একটা ফিক্সড রেকর্ডিং ছেড়ে দিচ্ছে, এটাই ক্লাস। তো ঠিক এটা তো হতে পারে না, যেখানে কিনা প্যান্ডেমিকের আগেও ভার্চুয়াল ক্লাস আমি নিজে অ্যাটেন্ড করেছি, ভার্চুয়াল কোর্স, সার্টিফিকেট কোর্স আমি করেছি, এক্সেলেন্ট। ইউ উইল ফিল দ্যাট অ্যাজ ইফ ইউ আর ইন, আপনি একটা ক্লাসের ভেতরে আছেন। আর আমরা যদি ভার্চুয়াল রিয়ালিটি বলি, সেটাও অনেক ইউনিভার্সিটি করে ফেলেছে, মনে হবে ক্লাসরুমের ভেতরে বসে আছেন। ঠিক আফতাব ভাইদের এখন কিন্তু সেটা আসলে আপোষের বিষয় না, সেটা একটা সংগ্রামের বিষয় আসলে আমাদের সবার জন্য। আমি বলছি না যে এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, আমি জাস্ট বলছি একটা সামাজিক সচেতনতা, সামাজিক আন্দোলন যেটা আমরা বলতে পারি, যে শিক্ষা হবে এমন যেটা অনলাইনে সবাই আসলে, এটা অনেকটা অধিকারের মতো, যে অনলাইনে আমি ক্লিক করব, আমার শিক্ষকের সাথে আমি শুধুমাত্র ওই রেকর্ডেড ভিডিও দেখবো তা না, আমার ঠিক এক্সপেরিমেন্ট গুলো এখন সিমুলেশন না, এখন ইমুলেশন দরকার। অর্থাৎ উনারা এমন ভাবে ত্রিমাত্রিক ভাবে জিনিসগুলো রাখবেন যেন আমি এদিক ওদিক ক্লিক করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে আমি এক্সপেরিমেন্টটা ঠিক করতে পারি। ঠিক আমার এক্সামিনেশন কেন আমাকে বসে থাকতে হবে? এমন সব র্যান্ডম প্রসেসে এক্সামিনেশন একটা 3D একটা অনলাইন সিস্টেমে হবে, যেখানে বই খাতা খোলা থাকলেও কিছু হয় না। তো সেজন্য এগুলো আসলে এটা উনার একার দায়িত্ব না। তবে আমার মনে হয় উনারা যদি বিশ্ববিদ্যালয়গুলোর কাছে আসেন, নিশ্চয়ই যাচ্ছেন হয়তো, আমরা তো আর বিশ্ববিদ্যালয়ে একদম টপে হয়তো নাই, ফলে হয়তো বিশ্ববিদ্যালয় এবং টেলিকম অপারেটর উনারা যদি উদ্যোগ নেন, তাহলে আমার মনে হয় নিমিষেই, হয়তো 2 মাসের মধ্যেই আরো একটা ব্যাপক একটা রেভলিউশন দেখতে পাবো, যেটা কিনা আগামী 1 বছরের জন্য দরকার। থ্যাংক ইউ। আসলে একটা ব্যাপার হচ্ছে, বাইরে আমরা কিন্তু প্রবলেমটা ফেস করি নাই। বিশেষ করে আমাদের ক্লাস কিন্তু প্রায় সাথে সাথে আমরা শুরু করতে পেরেছি অনলাইনে, এবং পরীক্ষাও কিন্তু ঠিক মতো হচ্ছে, আমরা অনলাইনে পরীক্ষা নিচ্ছি। এই সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে কেন আমাদের এত আমাদের কিন্তু টেলিকম, আমরা যেটা দেখেছি যে ভালো কানেকশন সব জায়গায় না, কিছু কিছু জায়গায় অবশ্য কানেকশন, বিশেষ করে গ্রামে। এখন এই যে রিচেবিলিটি, যে কানেকশনের এই ব্যাপারে কি টেলিকম অপারেটরদের কোনো ইনিশিয়েটিভ নিয়েছে কিনা? এখন কোনোভাবে মোবাইল অ্যান্টেনা কোনো ডিপ্লয় করা হয়েছে কিনা এই করোনার সময়? আরেকটা জিনিস আমি বলেছিলাম আগে, আবার বলছি, যে বাইরে যেটা করে সেটা হচ্ছে যে ক্লোজ টু দা ইউজার এর কাছে হচ্ছে ডেটা হোস্ট করে, যাতে হচ্ছে যে বিভিন্ন হপ ইউজ না করে খুব কাছেই ডেটাটা পায়, ফলে হচ্ছে স্পিডটাও বেশি পাওয়া যায়। এই ধরনের কোনো আইডিয়া এই করোনার সময় টেলিকম অপারেটররা নিয়েছে কিনা, এটা যদি আপনি একটু জানাতেন। থ্যাংক ইউ। ধন্যবাদ চমৎকার একটা কোশ্চেন করার জন্য। বাট এখানে প্রবলেম চলে আসছে যে আমাদের অপারেটরদের লিমিটেশনের ব্যাপারগুলো। বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য এক্সেপশনাল কান্ট্রি যেখানে আমাদের অনেক সার্ভিস দিতে অ্যালাউ করা হয় না। যেরকম আপনি যে কথাটা বললেন, ধরুন শহরে ঢাকার মতো মেট্রোপলিটন এরিয়াতে বা চিটাগং মেট্রোপলিটন এরিয়াতে একটা থিওরি আছে, আপনার যদি একটা টাওয়ার 300 মিটারের মধ্যে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু সার্ভিস কোয়ালিটি ডিটোরিয়েট করবে, কারণ স্পেকট্রাম ইন্টারফারেন্সের জন্য। যেহেতু এখানে সবাই টেকনিক্যাল লোক, এটা আমার কথাটা খুব ভালো করে বুঝবেন। তখন কিছু সলিউশন আছে, বলে স্মল সেল সলিউশন বা ওয়াইফাই ডাউনলোড সলিউশন, অফলোড সলিউশন, এই ধরনের সলিউশন আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আনফরচুনেটলি আমাদের যে রেগুলেটরি প্রভিশন আছে, সেখানে কিন্তু উই আর নট অ্যালাউড টু গিভ ওয়াইফাই সলিউশন অর সিমিলার কাইন্ড অফ সলিউশন ইন ঢাকা চিটাগং কাইন্ড অফ মেট্রো এরিয়া। সো হ্যাঁ, একটা সলিউশন আছে আমাদের এখানে, কিন্তু এই সলিউশন আমরা দিতে পারি না। আর যদি আমরা পার্টনারশিপ আইএসপিদের সাথে যাই, এটা কস্ট ওয়াইজ ফিজিবল হয় না। হ্যাভিং সেড দ্যাট, আমরা একটা ফেসবুকের সাথে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যেখানে এই ধরনের সলিউশন অফলোড আমরা ফার্স্ট একটা পারমিশন পেয়েছি কক্সবাজারে করার, কক্সবাজারে করছি। এটা যদি আরো পারমিশন পাই, ফার্স্ট অফ অল আমাদের কোর ক্যাপাবিলিটি যেটা ব্যাকবোন, সেটা তৈরি হয়ে গেছে।
আমরা এক্সপেরিমেন্ট করছি কক্সবাজারে এই ঈদের মধ্যে প্রায় 300টা পয়েন্ট নিয়ে আমরা 30টা পয়েন্ট নিয়ে আমরা কাজ উদ্বোধন করব। আর এখন হচ্ছে যে ম্যাটার অফ রোলিং ইট আউট। যদি আমাদের সরকার আমাদের রেগুলেটর অ্যালাউ করে আমরা কিন্তু প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে এই সলিউশনটা দিতে পারি। সো নেটওয়ার্ক পার্সপেক্টিভে এই সলিউশন আমাদের কাছে আছে, আমাদের ইন্টেনশন আছে, একটু রেগুলেটর থেকে সাপোর্ট পেলে আশা করি আমরা পাবো, এটা আমরা করতে পারবো। আর একটা পয়েন্ট আমি টাচ করব যে আমি অফার দিতে চাই, যেহেতু শেখ ফাত্তা ভাই বললেন রুবি কিন্তু পার্টনারশিপে অনেকের সাথে কাজ করছে, রুবি 10 মিনিট স্কুল। এখন যদি বুয়েট বলে উই ওয়ান্ট টু ক্রিয়েট এ কন্টেন্ট প্ল্যাটফর্ম, তো আমাদের কাছে আছে, উই ক্যান ফার্দার ইমপ্রুভ ইট। যেহেতু রুবির নিজস্ব একটা কিন্তু আইটি কোম্পানি আছে কল রেড ডট, যেখানে আমরা প্ল্যাটফর্ম ডেভেলপ করি। সো ওনারা যদি বলেন যে বুয়েট রুবি রেড ডটের সাথে, সাবসিডি রেড ডটের সাথে এই প্ল্যাটফর্মটা ফার্দার এনহ্যান্স করবে টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ বুয়েট কন্টেন্ট ক্রিয়েশন, আমরা কিন্তু সবকিছু করতে পারবো, ইনক্লুডিং কন্টেন্ট ল্যাব। আমরা কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স আছে রুবি 10 মিনিট স্কুলে গ্লোবাল কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা হচ্ছে থ্রু দ্যাট কন্টেন্ট ল্যাব, ওটাও আমরা করতে পারবো। সো এই ধরনের পার্টনারশিপ আমরা অলওয়েজ ক্যান ডু ইট ফর মিউচুয়াল বেনিফিটস। এগুলোর জন্য ওয়ান অফ কিছু ইনভেস্টমেন্ট করতে হয়, ওয়ান্স উই ডেভেলপ ইট উই জয়েন্টলি ক্যান টেক কেয়ার অফ ইট। সো এই ধরনের কিন্তু পার্টনারশিপ ইজ পসিবল অ্যান্ড আই ওয়েলকাম দ্যাট কাইন্ড অফ ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ। আমি এখন প্রফেসর আব্দুর রাজ্জাক ওনার কাছে আবার চলে যাব। আমরা কিছু কোশ্চেন আসলে পেয়েছি, সেটা একটু পরে যাব, কিন্তু আপনার কি কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? এখন এই যে ডিসকাশনের মাধ্যমে কোনো কোশ্চেন এসেছে কিনা, এটা যদি আপনি রিপ্রেজেন্ট করতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কোশ্চেন তো ছাত্রছাত্রীদের কাছ থেকে আমাদের অনেক আসে। আজকের আলোচনায় আসলে অনেকগুলি বিষয় চলেও এসেছে। তো কোশ্চেনে যাওয়ার আগে আরেকটা কোশ্চেন আছে, সেটা যাওয়ার আগে আমি আরো কয়েকটা বিষয় একটু হাইলাইট করব। সেটি হলো আমাদের আসলে যেটা মনে হয় যে অন্যতম একটা বড় প্রবলেম, সেটি হলো আসলে অনলাইন শিক্ষার ব্যাপারে শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ, শিক্ষক যারা আমরা আছি, ছাত্রছাত্রী আছি, শিক্ষা সংশ্লিষ্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেসগুলি আছে গভর্নমেন্টের, সেই জায়গাগুলিতে অনলাইন এডুকেশনের উপরে আমাদের যে আস্থার জায়গাটা, আমাদের যে আমরা মেন্টালি আসলে প্রস্তুত কিনা, সেই জায়গাটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটি আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। প্রফেসর ফাত্তা ইতিমধ্যে 6 মাস হিসাব করে বের করেছেন। তো সেই জায়গাটাতে আমরা আশাব্যঞ্জক যেটা, সেটা হলো এই গত জুলাইতে এসে দেখছি যে সকলের মধ্যেই পরিবর্তনের ব্যাপারে একটা জোরালো চিন্তা চেতনা এবং পদক্ষেপ, আলোচনা এবং বিভিন্ন যে সার্ভের বিষয়গুলি আছে সেগুলি করা হচ্ছে। এটা একটা পজিটিভ দিক। তো এই জায়গাটাতে কথা বলতে গিয়ে আমাদের সহকর্মীদের সাথে যে বিষয়টা খুব কঠিন ভাবে বের হয়ে আসছে, সেটা হলো অ্যাসেসমেন্ট সিস্টেম কি হবে, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কি হবে। তো এটির কিন্তু প্রফেসর ফাত্তা কিছুটা উল্লেখ করেছে, তার সাথে আমি একটু যোগ করব। সেটা হলো, দেখুন, অনলাইনের যদি এই পদ্ধতিটাকে আমরা যদি মানসিকভাবে যদি নিয়ে অ্যাকসেপ্ট করে নেই ফার্স্টে, তাহলে কিন্তু সমস্যার সমাধান আসলে খুব বেশি কঠিন না। প্রক্টর ইউ নামে একটা সফটওয়্যার আছে, যেটির মাধ্যমে আমি একজন ইনভিজিলেটর হিসাবে শ্রেণীকক্ষে উপস্থিত থাকলে 40টা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, যেভাবে করে আমি চেয়ারে বসে তাদেরকে পরীক্ষা দিতে দেখি, আমি স্ক্রিনের সামনে 40টা ছাত্রকে ওইভাবেই পরীক্ষা দিতে দেখবো, সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়। ছাত্রের সামনে শুধুমাত্র এবং কেবলমাত্র একটা ডেস্ক থাকবে এবং একটা ক্যামেরা দিয়ে তাকে প্রজেক্ট করা থাকবে, আমি কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, কেউ হয়তো বা আর্গুমেন্টে আসবে যে বাংলাদেশের সব ছাত্রের তো এরকম ইন্টারনেট ফ্যাসিলিটি, ক্যামেরার ফ্যাসিলিটি বা ইত্যাদি নাই। বাট আমরা যদি ছোট স্কেলে যেখানে যেখানে আছে সেখানে শুরু করি, অন্যান্য যে সমস্ত পদ্ধতি আছে, ওপেন বুক কোশ্চেন নিয়ে আমরা চিন্তা করতে পারি। ছাত্রের সামনে বই থাকবে, কিন্তু বই থাকলেও কোনো সমস্যা নেই, এবং একটা সুনির্দিষ্ট টাইমের মধ্যে সে আনসার দিবে। আমরা যদি এইটা নিয়ে যদি ব্রেন স্টর্ম করি, তাহলে আমার মনে হয় না অ্যাসেসমেন্ট সিস্টেম বের হয়ে আসবে। সেদিন একজন সচিব ছিলেন ওই আলোচনায়, সেদিন উনি খুব রসিকতা করে বললেন, আমার কাছে খুব টাচ করেছে। সেটি হলো, আমি সহ, উনি বলতেছেন, আমি সহ আমার এতজন বন্ধু 71 সালে পাশ করেছি। 71 সালের পরীক্ষা সম্পর্কে, 72 সালের পরীক্ষা সম্পর্কে, তো ম্যাট্রিকুলেশন পরীক্ষা সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে।
কিন্তু আমার অমুক 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 বন্ধু এবং আমার নিজের ক্যারিয়ার ফ্লারিশ করতে আসলে কত ধরনের তো সমস্যা হয় না। তো সেই দিনে কিন্তু কোনো টেকনোলজি ছিল না, অনেক ধরনের বৈরী পরিবেশে তারা পরীক্ষা দিয়েছে, পার হয়ে চলে এসেছে, হয়তো বা স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব হয়নি, কিন্তু শতভাগ না হলেও এই অ্যাসেসমেন্টের সমস্যাকে সামনে রেখে আমরা পুরো শিখন পদ্ধতিটাকে বন্ধ রাখবো, এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটিকে পজিটিভলি দেখতে হবে। একেবারে লাস্টে এসে একটা বিষয় শুধু উল্লেখ করতে চাই, সেটি হলো আমরা 4G পেয়েছি, ছাত্রছাত্রীদের যেটা বড় একটা অভিযোগের জায়গা, সেটা হলো এই জায়গায় থাকলে, শহরে থাকলে সে পাচ্ছে, বাড়ি থেকে 2 কিলোমিটার পরে গেলে সে পাচ্ছে, কিন্তু তার বাড়ি থেকে পাচ্ছে না, বা সেখান থেকে যেখানে তার সুবিধা সেখান থেকে পাচ্ছে না। তো এই কোভিড-19 যেহেতু আমাদের ছাত্রছাত্রী সহ আরো অনেক মানুষকে ওই রুরাল এরিয়াতে ফোর্স করে তাকে পাঠিয়ে দিয়েছে, এতদিন সেখানে যথেষ্ট পরিমাণ এরকম ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করার ইউজার না থাকলেও এখন কি পরিমাণ ইউজার ওই রুরাল এরিয়াতে গিয়েছে এবং তার স্ট্যাটিস্টিক্স কি, সেই অনুযায়ী কি সেই জায়গাগুলিতে 4G নেটওয়ার্ক স্ট্রেংথ করার ব্যাপারে নেটওয়ার্ক অপারেটরগুলি স্পেসিফিক কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং এর ব্যাপারে কোনো চিন্তা চেতনা আছে কিনা, সেটি একটু এখানে হাইলাইটেড হতে পারে। এবং ব্যান্ডউইথের স্পিডের রেসপেক্টেও উনি যদি একটু ডিস্ট্রিবিউশনটা বলেন যে 4G এর কি পরিমাণ ব্যান্ডউইথ আসলে আমাদের রুরাল এরিয়াতে পাচ্ছি, তাহলে আমার মনে হয় আমাদের কিছুটা নলেজ ডেভেলপ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার কাছে আবার চলে যাব কোশ্চেন গুলোর, যদি আপনার কোনো কমেন্ট থাকে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। না ঠিক আছে, আমি নেটওয়ার্কেরটাই প্রথমে ফোকাস করি। প্রথমত আমি ওনার মোস্ট অফ দ্য কমেন্ট আই পার্সোনালি এগ্রি, ওখানে আমার কোনো দ্বিমত নাই। নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা বলবো যে 4G বাংলাদেশে কিন্তু 80% কাভারেজ, রবির কথা যদি বলি, ওভারঅল 80% কাভারেজ আছে আমাদের বাংলাদেশে, বাট কাভারেজ দিলেই চলবে না, বাট আমাদের ডিভাইস পেনিট্রেশন, 4G ডিভাইস পেনিট্রেশন হচ্ছে 21%। এই এশিয়াতে আমি কিছুদিন আগে একটা জিএসএম একটা প্রোগ্রাম করেছিলাম, ওখানে ওরা রিপোর্ট পাবলিশ করেছে 80% কাভারেজ দিয়েছি, কিন্তু ডিভাইস পেনিট্রেশন হচ্ছে 21% অ্যাজ অফ জুন। তার মানে এখানে একটা 60% একটা গ্যাপ আছে। সো সরকার এখানে আবার আনফরচুনেটলি, আপনি অনেকে জিজ্ঞেস করেছিল আমরা জিওর মতো করতে পারি কিনা ইন্ডিয়ান মার্কেটে। আমি সেই ইন্ডিয়ান মার্কেটে আমি ডিভাইস ইনোভেট করতে পারতাম উইথ গ্লোবাল ম্যানুফ্যাকচারার, যেটা জিও করেছিল। এবং আমাদের দেশে অপারেটর নট ইভেন অ্যালাউড টু ইম্পোর্ট ডিভাইস। হ্যাঁ, আমি যে ডিভাইস দিয়ে যে পপুলার করবো 4G কে, আমি এটা করতে পারি না। আর সরকারের একটা সঠিক একটা উদ্দেশ্য ছিল লোকাল ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে, লোকাল প্রোডাকশনের মাধ্যমে লোকাল ম্যানুফ্যাকচার লো কস্ট ডিভাইস দিবে। আনফরচুনেটলি সেই উদ্দেশ্যটা হয় নাই, যার ফলে যে ডিভাইস যদি আমি হাতে না দিতে পারি এই সারা বাংলাদেশের লোককে, আমি শুধু কাভারেজ বাড়িয়ে তো কোনো লাভ নাই। রবির ক্ষেত্রে আমি 80% ইনভেস্ট করেছি, কিন্তু আমি ডিভাইস পাচ্ছি না কনজিউমারদের হাতে। সো দ্যাট ইজ ওয়ান প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে, যেটা আপনি রাইটলি বলেছেন, গ্রামে গঞ্জে গেলে ইনডোর কাভারেজে একটা সমস্যা হয়। কারো বাসা যদি টিনের হয়, টিন দিয়ে কিন্তু এই সিগন্যালটা সুন্দরভাবে হয় না। ঘরের ভিতরে সিগন্যাল পাচ্ছে না, কিন্তু ঘরের বাইরে বের হলেই সিগন্যাল পাচ্ছে। সেক্ষেত্রে যেরকম আমরা গ্রামে গঞ্জে যারা একটু ইঞ্জিনিয়ারিংটা ভালো, এই টেলিকম জিনিসটা কমিউনিকেশনে যারা বুঝেন, আমরা যখন 900 মেগাহার্টজ ইউজ করব, দ্যাট ইজ ফর কাভারেজ, ইট ইজ নট ফর ক্যাপাসিটি। আমরা এনশিওর করি মিনিমাম কাভারেজটা ওনারা পাচ্ছে, বাট একটা পর্যায়ে কিন্তু ক্যাপাসিটিটা এক্সস্ট হয়ে যায়, তখন আমাকে কিন্তু উপরের লেয়ারে ক্যাপাসিটি অ্যাড করতে হয় 1800, 2100 এন্ড সো অন। সো এখানে আমি বলছিলাম যে সমস্যাটা যেখানে হচ্ছে, আমরা 3 অপারেটর মিলে এখন পর্যন্ত 100 মেগাহার্টজেরও স্পেকট্রাম ব্যবহার করি না। 4টাকে যদি ব্যবহার করি, এটা আসলে 120-25 মেগাহার্টজ। ওয়ারএস এই সিমিলার স্পেকট্রাম ক্যাটাগরির মধ্যে 190 মেগাহার্টজ সিটিং আইডল সরকারের কাছে রীতিমতো পড়ে আছে, এটা কোনো ফিউচার ইউজেস নাই যদি আমাদেরকে না দেওয়া হয়। হাই প্রাইস গুলো যেটা হবে, আমরা এটা কিনতে পারবো না, এটা ফাইন্যান্সিয়াল সেন্স হয় না। সেই জন্য আমরা বারবার বলছি, আপনার কাছে আইডেল স্পেকট্রাম পড়ে আছে, আমাকে দেন, দিলে আমি ইনডোর কাভারেজও এনশিওর করতে পারবো, আউটডোর কাভারেজও এনশিওর করতে পারবো। আর যখন আমি ক্যাপাসিটি বাড়াবো, যখন আমি হাই ব্যান্ডে চলে যাব 1800, 2600, তখন কিন্তু স্পিডও অনেক বেড়ে যাবে। So to be very honest, fundamentally we need a spectrum to solve all these problems, but different kind of spectrum.
এই জায়গাটা যদি সরকার এগিয়ে আসে, আমি বারবার একই কথা বলছি, কিন্তু আসলে অনেকে যেটা বুঝে না, প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটাতে। আজকে যদি যেহেতু পড়ে আছে, যদি হ্যাঁ সরকারের যদি একটা প্রচুর ইনকামের সুযোগ থাকতো এটার মাধ্যমে, আমাদের বলার কিছু ছিল না। যেহেতু সরকারের কাছে এটা পড়ে আছে আর অন্য কোনো ইউজ নাই, উই ক্যান অ্যাড ভ্যালু টু দ্য হোল নেশন। এই যে প্রবলেম গুলো বলছেন, ফ্রি ডেটা দেওয়া, ফ্রি এসব অনেক কিছু আসলে করা সম্ভব এই প্রবলেম গুলো অ্যাড্রেস করলে। ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পেরেছি যে আসলে যে গভর্নমেন্ট আমাদের হেল্প করতে হবে, না হলে অনেক কিছুই আমরা দিতে পারছি না বা সাপোর্ট পাচ্ছি না আমাদের। আমি এখন প্রফেসর সেলিয়া শাহনাজ ম্যাডামের কাছে যাব, যে আপনার যদি কোনো রিমেইনিং পয়েন্ট থাকে যদি জানাতেন। আমি থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এক্সপেকটেশন আর অ্যাচিভমেন্টের মধ্যে সবসময় একটা গ্যাপ থেকে যায়। উই আর হিউম্যান বিং, হ্যাঁ, এবং উই হ্যাভ লট অফ লিমিটেশনস। আমি যেটা বলতে চাচ্ছি, মাহতাব ভাই, আমি যখন পিএইচডি করে এসেছি 2010 সালে, তখন কিন্তু প্রথম কুইক রেন্টাল শুরু হলো, সবাই শুরু করলো, হঠাৎ এগুলো কি শুরু হলো। এখন কিন্তু আর সেটা বলছে না, ইট বিকেম এ নর্মাল, নিউ নর্মাল। আবার আমার ছোটবেলায় প্রেসার কুকার বা ওগুলো কিন্তু নর্মাল ছিল, কিন্তু আপনি যে জিনিসটা করেছেন, আপনারা যে জিনিসটা করেছেন, সেটা হচ্ছে একটা নতুন কিছু। যেমন আমাদের ক্রিকেট তো আগে খেলতো না, এখন আমরা ভাবি ক্রিকেটাররা কেন জেতে না, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আসলে আপনি বা আপনারা আমাদের এক্সপেকটেশনটা বাড়িয়ে দিয়েছেন। এজন্যই ওই ছোটবেলায় যে বিদ্যুৎটা দেখেছে, ওটা আমার লাইফের নর্মাল ছিল, ওটা কোনো ক্রাইসিস ছিল না। বাট আপনি আমার এক্সপেকটেশনটাও বাড়িয়ে দিয়েছেন, আবার ক্রাইসিসটাকেও প্রকট করে তুলেছেন। এই জন্য আপনার কাছে এক্সপেকটেশনটা বেশি। আমি মনে করি এটা আপনি পজিটিভলি নেবেন, যে কেন অন্যের বিল কমাতে বলতে, বিদ্যুতের বিল কমাতে বলছে না, আপনারটা কেন কমাতে বলছে। কারণ আপনি আসলে ফান্ডামেন্টাল চেঞ্জ এনেছেন আমাদের জীবনে, আমাদের ছাত্র শিক্ষক সবার জীবনে। এই জন্য এখন মনে করেন আমি বাংলাদেশের চেয়ার, সেকশনের চেয়ার, আমি যদি আগের মতো দুটো ইভেন্ট করি না, এখন আমি বছরে 130 থেকে 50টা ইম্প্যাক্টফুল ইভেন্ট করি, এবং এজন্যই আমাদের সেকশন পুরো ওয়ার্ল্ডে বেস্ট সেকশন হয়েছে। মানে মানুষের এক্সপেকটেশন বেড়ে গেছে। তো আপনার কাছেও আমাদের এক্সপেকটেশনটা এই জন্য বেশি। আপনি এটা যদি পজিটিভলি নেন, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। সেকেন্ড, যেটার কথা যেটা প্রফেসর রাজ্জাক বললেন, প্রফেসর ফাত্তা বললেন, দেখেন আমি 4G মডেমের কথা বলি, যে একজন ছাত্রকে 4G মডেম, তার সিমটাকেও যদি আপনি 4G করে দেন, আপনি তার সিমটাকে 4G করে দিলেন, তো সেখানে তো তার বাড়ির কাছে টাওয়ার নাই, আপনি কি করবেন? সুতরাং তাকে আইদার বৃষ্টি অবস্থায় ছাতা নিয়ে ছাদের উপরে উঠতে হবে মোবাইল ডিভাইস নিয়ে, যেটা নিয়ে হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং ক্লাস সম্ভব না, অথবা তাকে ধান খেতে যেতে হবে। দুটোই কিন্তু আমার ছাত্রীদের, এক ছাত্রী ছাদের উপর উঠেছে, আরেক ছাত্র ধান খেতে চলে গেছে। সো আবার এবার আপনি বলেন যে আমি যেখানে একটা হাবে বসে আছি, মানে বুয়েটের রেড ক্যাম্পাসে, এখানে কখনো লাইট যায় না, পানির কোনো অসুবিধা নাই, কানেক্টিভ, তারপরও আমার বাসার মডেমটা এমন জায়গায় রাখা আছে যেহেতু আমার ছাত্ররা আমার বেডরুমে যায় না, তারা আমার স্টাডি রুমে যায়, মিডলে রাখা আছে, অথচ আমি যখন বেডরুমে চলে যাই তখন কিন্তু আমি কানেক্টিভিটি পাই না। তার মানে মাহতাব ভাইরা ইচ্ছা করলে বিটিআরসি এর সাথে কাজ করতে পারে, যে কিভাবে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কটাকে আমার বিল্ডিং এর নিচে এসে ফেলে রাখলে হবে না, আমার ডিভাইসে পৌঁছাতে হবে। তবেই আপনার ডিভাইসটা যেখানে মুভ করবে সেখানেই আপনি কানেক্টিভিটি পাবেন। সো আমার মনে হয় ওভারঅল টেকনিক্যাল একটা সার্ভে অবশ্যই দরকার, এবং এটা করলেই ওয়ে আউট গুলো বেরিয়ে আসবে, হোয়াট আর দ্য থিংস উই রিয়েলি নিড টু সলভ দ্য রিয়েল প্রবলেম। আবার এবার আমার কথা ভাবেন, আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার হাজবেন্ডও প্রফেসর, তার মানে আমার একটা বড় সড়ো বাড়ি আছে, আমার মানে কি বলবো, আমার চাকরি সূত্রে আমি পেয়েছি। বাট আমার নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কথা ভাবেন, যিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করে অনেক আশা নিয়ে ফেরত এসেছেন, তার তো এরকম 4টি রুম নেই, তার 2টো রুম আছে। আপনি তাকে বাসায় বসে অনলাইনে অডিও ভিডিও ক্লাস নিতে বলছেন, তার ছেলে চলে আসছে, আমারও ছেলে চলে আসে। সো দিস আর দ্য ডিফারেন্ট ইস্যুস। You have to also give opportunity or connectivity or environment for taking the online class for the faculty members also. এখানেই মাহতাব ভাইরা অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে কাজ করতে পারে, যে কিভাবে একটা এডুকেশন কিউবিকল ক্রিয়েট করা যায়, যেখানে শিক্ষকরা একটা সার্টেন মোমেন্টে যাবে এবং রিয়েল স্টুডিও কোয়ালিটি এনভায়রনমেন্টে ক্লাস নেবে। হ্যাঁ,
তবে হবে কি একটা মানে কি বলবো বিশ্বমানের একটা অনলাইন এডুকেশন। আরেকটা হচ্ছে আমরা তো এখনো করিনি, করছি, আমরা শিক্ষানবিশ সে ব্যাপারে। আমার মনে হয় আমি প্রতিনিয়তই আমার ভাইয়ের সাথে কথা বলি যে বিশ্ববিদ্যালয় ইউএস এর টেক্সাস A&M কিংসভিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার ভাইয়ের বউ টেক্সাস আর্লিংটনে, আমি প্রতি মুহূর্তে, তারা আমার 9 বছরের ছোট, 10 বছর ছোট, তো আমি প্রতি মুহূর্তেই তাদের কাছে শিখি। সুতরাং যারা অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলেছে, আমরা যদি একটু তাদেরকে ডেকে নিয়ে আসি আর মাহতাব ভাইয়ের সাথে একটু বসিয়ে দেই, তাহলে আমার মনে হয় আমরা আরো বেশি ভালো হবে। কারণ আপনাকে যেমন ডক্টর রহমতুল্লাহকে ওয়েট করতে হয়নি, কারণ সিস্টেমটা অলরেডি ছিল। সো আমার মনে হয় যারা অলরেডি করে ফেলেছে, আমার চেয়ে ভালো যারা জানেন, তাদের কাছ থেকে যদি তাহলে আমার প্র্যাকটিক্যাল লিমিটেশনের সাথে ওনার জ্ঞানটা যদি যোগ হয়, তাহলে মাহতাব ভাইদের আরো সুবিধা হবে যে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, শুধু আমাকে সুবিধা দিলে হবে না, আসলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। আমার এক ছাত্র এখন খাগড়াছড়িতে আছে, তার সাথে একটা জার্নালের রিভিউ আমার পেন্ডিং হয়ে আছে, সেটা কোভিড ডেটার উপর এক্সটেমেজ নিয়ে আমি রিভিউ দিতে পারছি না, কারণ আমি এখানে সিমুলেশন করি, কিন্তু তাকেও তো কিছু করতে হয়, সেটা করতে পারে। তো সবার আগে আমরা দেখতে হবে যে হাউ উই উইল অ্যাড্রেস দ্য প্রবলেম অফ পিপল হু আর লাইং এট দ্য বটম অফ দ্য পিরামিড। পিরামিডের নিচে যারা বসে আছে, যাদেরকে আমরা বলি প্রান্তিক জনগণ। এই কথাটা মোবাইল অপারেটররা প্রায় ব্যবহার করে, আর আমরা ইংরেজিতে যারা IEEE অনুষ্ঠান করি তারা বলি আন্ডার প্রিভিলেজ কমিউনিটি। সো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা একটু সাম আপ করি, সবার আগে খেয়াল রাখতে হবে যে ঢাকায় যারা আছে বা ঢাকার পাশে আছে তারা না, যারা আন্ডার প্রিভিলেজ কমিউনিটি, থ্যাংক ইউ ম্যাডাম। তাদেরকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, তবেই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে অ্যাচিভ করতে পারবো, which is very important for any initiative taken to the ম্যাডাম আমরা এখন মাহতাব আহমেদ সাহেবের কমেন্ট যাই। আপনার হচ্ছে কোশ্চেন গুলো যদি উনি কমেন্ট করেন, তাছাড়াও আমাদের কোশ্চেন আছে, সেটার দিকে আমরা একটু যাব। ওকে, আচ্ছা প্রথমে বলি সিলিয়া, হাই এক্সপেকটেশন না থাকলে আমার কাছ থেকে দেন আই এম নট বিং চ্যালেঞ্জ, সো আই লাইক টু বি চ্যালেঞ্জ, সো পারফেক্টলি অলরাইট। এন্ড বিং এ বাংলাদেশি, আমার মনে হয় আমার একটা পার্সোনাল দায়িত্ব আছে, ইফ আই ক্যান ডু সামথিং গুড ফর আওয়ার নেশন, রাইট? এটা বিল্ট ইন। এবং আমি আরো ভালো অনুভব করি যে আমাদের এখন নাম্বার 1 প্লেয়ার গ্রামীণ ফোন, তারও সিও একজন বাংলাদেশি। সো টপ 1 and 2 প্লেয়ার বাংলাদেশি সিও যারা থাকবেন, এটা স্বাভাবিক যে তারা দেশের জন্য কাজ করবেন, এতে কিন্তু আমাদের সন্দেহ থাকা উচিত না। সো সেই হিসাবে বাংলাদেশি হিসাবে আপনারা যদি হাই এক্সপেকটেশন থাকেন, এটা থাকা উচিত এবং আমাদের দায়িত্ব সেই এক্সপেকটেশন গুলো যতটা সম্ভব ফুলফিল করা। সো পারফেক্টলি অলরাইট। তারপর যে কথাগুলো বলেছেন যে ডিভাইস এনশিওর করা, যেটা আমি কিছুটা কভার করেছি, আরেকটা জিনিস বলেছেন যে রিমোট প্লেসে কভারেজ দেওয়া। আমি একটা আপনাকে এক্সাম্পল দেই, আমি কিন্তু প্রায় 1 বছর আগে রুবির থেকে আমরা সরকারকে এখনো অফার দেওয়া আছে, 117টা চর আইডেন্টিফাই করেছি যেসব চরে কানেক্টিভিটি নাই। আমরা বলেছি এখন একটা, আমি সিম্পল ইকুয়েশন দিই, একটা ইনভেস্টমেন্ট করতে গেলে, আমি একটা টাওয়ারে যখন ইনভেস্টমেন্ট করতে হয়, আমি একটা আইডিয়া দিই আপনার কত টাকা লাগে। একটা টাওয়ার তৈরি করতে লাগে 25 থেকে 30 লক্ষ টাকা। আমার যে ইকুইপমেন্ট কিনতে হয় সেটাও লাগে আরো 25-30 লক্ষ টাকা। সো একটা টাওয়ার আমার ফুল ফ্লেজে তৈরি করতে আমার 70-80 লক্ষ টাকা লেগে যায়। এই টাকাটা তুলতে গেলে 4-5 বছরে আমার মিনিমাম 3000 থেকে 3500 কাস্টমার দরকার ওই টাওয়ারের নিচে। এখন এই জিনিসটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না চর অঞ্চলে। চর অঞ্চলে এটা হচ্ছে সিএসআর প্রজেক্ট হইতে হবে। বাট যখন সিএসআর প্রজেক্ট হইতে হয়, আমরা অফার করেছিলাম যে ঠিক আছে, আমরা আমাদের তরফ থেকে ইকুইপমেন্টটা দিচ্ছি, আপনারা স্পেসটা দেন টাওয়ারের জন্য, এবং স্যাটেলাইট যে আছে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওখান থেকে আমরা কানেক্টিভিটিটা নিব, ব্যাকহোলটা নিব। এই যে একটা উইন উইন। এবং তাও বলেছি আমরা অপারেটর আমাদের রেভিনিউর 1% দেই, এসওএফ বলে একটা ফান্ড তৈরি করা হচ্ছে, ওখানে কোটি কোটি টাকা পড়ে আছে। আমরা বলেছি আমাদের এসওএফ ফান্ড থেকে এই 117টা চরকে আমরা কানেক্টিভিটি করে দেই। আমরা কিছু ইনভেস্ট করলাম, সরকার কিছু ইনভেস্ট করলো, তারপর আমাদের টাকা থেকে। আনফরচুনেটলি এখন পর্যন্ত আমরা সেই অ্যাপ্রুভালটা পাইনি। সো আপনাকে এটুকু আশা করতে পারেন, আমাদের সবসময় ইচ্ছা আছে, এখনো যদি আমাদের রেগুলেটর আমাকে ওই পারমিশনটা দেয়, আমরা কিন্তু এই 117টা যে চর যারা কানেক্টিভিটি নাই, আমরা নিয়ে আসতে পারবো। সো
কামিং ব্যাক টু এগেন সেম প্রবলেম। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে ভুল বুঝছে। আপনি ইউনিভার্সিটিতে আপনি মোবাইল দিয়ে, মোবাইল বাই ডেফিনেশন মোবাইল ব্রডব্যান্ড মানেই হচ্ছে এক্সপেন্সিভ, ইউ নিড স্পেকট্রাম, দিস দ্যাট এন্ড অল ইকুইপমেন্ট। এটা কিন্তু চিপেস্ট সলিউশন হচ্ছে ওয়াইফাই। পৃথিবীর সব জায়গাতেই আপনি ঘরে বসে ব্রডব্যান্ড ইউজ করে, মোবাইল ব্রডব্যান্ড ইউজ করে কিন্তু আপনার লো কস্ট হবে না, আপনি হাই ভলিউম ইউজ করতে পারবেন না। আইওটি ইউজ করতে গেলে আপনার ইউ হ্যাভ টু ইউজ কোয়ালিটি ওয়াইফাই, কিন্তু এখানে উই আর নট অ্যালাউড টু গিভ ওয়াইফাই সার্ভিসেস। সো এখানে কিন্তু একটা ভুল বুঝাবুঝি হচ্ছে পৃথিবী, কারণ আপনি দেখেছেন পৃথিবীর বাইরে, বাংলাদেশের বাইরে সবাই যে মোবাইল অপারেটর, সে ক্যান কনভার্জেন্স প্লে, যে ওয়াইফাই, স্মল সেল, হোম সলিউশন, এভরিথিং আন্ডার ওয়ান আমব্রেলা। আনফরচুনেটলি বাংলাদেশে এটা অ্যালাউড না। সো এখানে একটা এক্সপেকটেশন গ্যাপ হচ্ছে যে আমরা উই আর নট অ্যালাউড টু গিভ ওয়াইফাই সলিউশন, কিন্তু এই এডুকেশনের জন্য কলেজ ইউনিভার্সিটিতে ওই সলিউশনটা ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল, যেটা আমাদের স্কোপের মধ্যে পড়ে না। আশা করি আমি কভার করতে পেরেছি, হ্যাঁ, বাট থ্যাংক ডোন্ট ইউ। গেট ডিসঅ্যাপয়েন্টেড, কিপ অন চ্যালেঞ্জিং মি, নো ইস্যু। থ্যাঙ্কস। আমি এখন হচ্ছে প্রফেসর ডক্টর জাহিদুল ইসলাম, ওনার কাছে চলে যাব। ওনার একটা কোশ্চেন আছে, আপনি কোশ্চেনটা করতে পারেন। থ্যাংক ইউ। আপনি মিউটেড। জি ধন্যবাদ। আমার কোশ্চেনটা ভেরি স্পেসিফিক আমার মিস্টার মাহতাবুদ্দিনের কাছে। আমি মানে জাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি যেটা জানতে চাচ্ছি সেটি হলো যে সরকারের পক্ষ থেকে কি আপনাদের কাছে কি এরকম কোনো প্রস্তাবনা গিয়েছে যে কিভাবে আপনারা বা অপারেটররা আমাদের ছাত্রদেরকে হেল্প করতে পারে, মানে গভর্নমেন্ট পলিসির কাছ থেকে কি এরকম কোনো প্রস্তাব বা এরকম কোনো কিছু আসছে কিনা, এটা জানার জন্য। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ প্রফেসর জাহিদুল ইসলাম। হ্যাঁ, আমরা কথা বলছি। আমি সরকারের তরফ থেকে আমাদের A2Y থ্রুতে, যেহেতু A2Y হচ্ছে ডিজিটাল আর্ম অফ দ্য গভর্নমেন্ট, আমি আগেও বলেছি অনেক কাজ আমরা করেছি। এডুকেশন লাইনের কথা চলছে, আমাদের এডুকেশন মিনিস্ট্রিরও চিন্তা ভাবনা আছে এই ব্যাপারে, ওনাদের রিকোয়ারমেন্ট আমরা জানতে পেরেছি। সো এটা আমাদের ডিসকাশন ফেজে আছে। So to answer your question, yes, গভর্নমেন্টের যথেষ্ট ইন্টারেস্ট আছে এবং A2Y খুব অ্যাক্টিভলি এটা নিয়ে কাজ করছে, আমরাও এগিয়ে আসছি। সো সব অপারেটর মিলেই আমরা এইটার সাথে কাজ করছি। সো এটুকু অ্যাসুরেন্স দিতে পারি সরকারের ইচ্ছা আছে, বাট অ্যাজ আই সেড, উই হ্যাভ টু মুভ ফাস্ট। এন্ড আপনি বুঝতেই পারেন আমাদের ইন্টারনাল কিছু ব্যুরোক্রেসি কারণে আমরা সবসময় এত ফাস্ট মুভ করতে পারি না। বাট আমি এটুকু বলবো অ্যাজ এ অপারেটর এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন, গভর্নমেন্টের ইন্টারেস্ট আছে, গভর্নমেন্ট চাচ্ছে, আমরাও চাচ্ছি। এখন একটু উই হ্যাভ টু ক্লোজ দ্যাট ব্রিজ, ওই স্টেজে আছে আমরা। আমি ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারে একটা কিছু করতে পারবো। জি থ্যাংক ইউ। তো আমার আরেকটা কোশ্চেন আছে প্রফেসর সেলিয়া এবং ফাত্তার কাছে, সেটি হলো আসলে যা জানার জন্য আর কি, শেয়ারিং এর জন্য। সেটি হলো যে ইউজিসি একটা গাইডলাইন দিচ্ছে যে আপনার ধরেন মানে পাবলিক ইউনিভার্সিটি বা কি প্রাইভেটের জন্য, সেটা আমরা সবাই জানি। তো আপনাদের বুয়েটের, আপনাদের ইন্টারনালি আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন এরকম কোনো পলিসি নিয়েছে কিনা, বা আমি ইভেন এরপরে আমি প্রফেসর রাজ্জাককে জিজ্ঞেস করবো যে ঢাকা ইউনিভার্সিটি এরকম তাদের কোনো ইন্টারনাল পলিসি নিয়েছে কিনা যে কিভাবে অনলাইন অ্যাক্টিভিটি আপনার স্মুথলি চালানো যায়। থ্যাংক ইউ। Fattan, go ahead. থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা প্রথম দিকে একটু দ্বিধান্বিত ছিলাম, অনেকেই অনলাইন ক্লাস, তারপর আমরা বললাম এটা আসলে অনলাইন ক্লাস না, অনলাইন একাডেমিক কার্যক্রম। ক্লাস একাডেমিক কার্যক্রমের আসলে ছোট্ট একটা অংশ, ক্লাস নিলেই হয় না। আপনি নিজেও জানেন যে ক্লাসের সাথে পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, তাছাড়া ল্যাবরেটরি গুলো আছে। ক্লাস পরবর্তী অনেক অ্যাক্টিভিটি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, প্রজেক্ট, থিসিস কন্ডাকশন, যার ফলে আমাদের দেশ কিন্তু, বা আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষার খাতার পেছনেও কিন্তু লট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা থাকে, এবং আমাদের ব্লু বুক আছে ইউনিভার্সিটিগুলোর। ফলে অনলাইন ক্লাস যদি বাদ দিই, অনলাইন এডুকেশনের জন্য যে আপনার শিক্ষা, অনলাইন এডুকেশনের যে গাইডলাইন, এখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্টস আছে ক্লাস কন্ডাক্ট ছাড়াও, এটা কিন্তু নাই, এখনো নাই। সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়, আমাদের একাডেমিক কাউন্সিল অলরেডি এটা সিদ্ধান্ত নিয়ে কমিটি কাজ করে যাচ্ছেন যে পুরো বিষয়টা, অর্থাৎ অনলাইন এডুকেশন সিস্টেম
অনলাইন একাডেমিক কার্যক্রমের সমস্ত উপাদানগুলো আইডেন্টিফাই করে কোন গুলো কিভাবে মানে স্ট্যান্ডার্ড বা টেকনিক্যাল কোয়ালিটি বজায় রেখে পরিচালনা করা যাবে যাতে কোনো প্রকার মানের ঘাটতি না হয়, আমরা ওটা অত্যন্ত কনসার্ন। এবং সবসময় আমাদেরকে ম্যাপিং করতে হচ্ছে যে অফলাইনে এটা কি প্রথা ছিল, অনলাইনের অমুক বিশ্ববিদ্যালয় কি করছে, অমুক কান্ট্রি কি করছে। ওকে, এটা যদি বাংলাদেশে আমি এটা করতে চাই, আমাদের অনেক লিমিটেশনস এখনো আছে, কারণ আমাদের ছাত্রদেরকে আমরা হলে রেখে অভ্যস্ত করে দিয়েছি, আর এখন তাদেরকে পাঠিয়ে দিয়েছি বিভিন্ন গ্রামাঞ্চলে, ওখানে কিন্তু হলের এই ফ্যাসিলিটি তাদের নেই। তাহলে এই লিমিটেশনস গুলো নিয়ে আমরা কি করছি, আমরা কিছু কিছু ছাড় দিতে হবে, সেই ছাড় যাতে কোয়ালিটি আবার না ছাড় দেয়। এজন্য আসলে কাজটা তো সহজ না, আমাদের শিক্ষকরা চেষ্টা করছেন। আমরা আশা করছি যে ঈদের পরে হয়তো আমাদের এরকম একটা গাইডলাইন ফর্মুলেশন হবে। Thank you very much for the panel members and also মাহতাবউদ্দিন সাহেব আপনার এই প্যানেলে অ্যাটেন্ড করার জন্য। আমরা এখন লাস্ট মোমেন্টে চলে এসেছি আমাদের প্যানেলের। আমি এখন অর্গানাইজারকে একটু সামারাইজ করতে বলবো আমাদের ডিসকাশনটা এবং কনক্লুড করতে বলবো। থ্যাংক ইউ। Unmute yourself. Muted. Yeah, it's okay now. Now you are muted. Like. Okay, sorry. Yes. No. ধন্যবাদ প্রফেসর ডক্টর রহমতুল্লাহ খন্দকার। এই টোটাল যে ডিসকাশন এটি আসলে আমি সামারাইজ করার চেষ্টা করব না, ঠিক আছে? বরং যে কথাগুলো উঠে এসেছে আমরা হয়তো আরো বিশ্লেষণ পরবর্তীতে করা যেতে পারে। তো আমি সেই চেষ্টা আমি ব্যক্তিগতভাবে করছি না। তো আমি আসলে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রিত বিশেষজ্ঞ প্যানেল সদস্যবৃন্দকে এবং এই দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য সকল দর্শক এবং শ্রোতাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ওয়েবিনারটি মূলত আমরা ইউটিউবের মাধ্যমে আয়োজন করেছিলাম। আবারও বলছি যে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ইউটিউব বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক এবং গবেষকদের জন্য একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এ ব্যাপারে আপনারা আরো তথ্য জানতে চাইলে ভিজিট করতে পারেন utep.org.bd এই পেজটি। তো আমি আর কথা বাড়াবো না, আজকে অনেক দীর্ঘ সময় আমরা এই আলোচনা শুনেছি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। Thank you very much. Have a nice day. সকলকে ধন্যবাদ। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। না জি, অনেকদিন পর চেহারা দেখলাম। হ্যাঁ, ভাই কোনো দাবি না